হ্যালো ফ্রেন্ডস, বায়োনি নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। আমরা বায়োমলিকুলস সম্পর্কে আলোচনা করছিলাম। আগের ক্লাসে আমি লিপিড সম্পর্কে আলোচনা করেছি, তার সঙ্গে সঙ্গে প্রোটিন এবং কার্বোহাইড্রেট সম্পর্কে আলোচনা করেছি এবং ডিসকভারি অফ বায়োমলিকুলস সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব নিউক্লিক অ্যাসিড সম্পর্কে। আগে প্রথমে বলে দিই যে নিউক্লিক অ্যাসিড সম্পর্কে আমরা কোন কোন বিষয়ে আলোচনা করব। প্রথমেই তোমাদেরকে আমি বলবো যে নিউক্লিক অ্যাসিড প্রকৃতপক্ষে কি এবং কত রকমের নিউক্লিক অ্যাসিড আছে। তোমরা দেখতে পাচ্ছ যে দু রকমের নিউক্লিক অ্যাসিড আছে, একটি ডিএনএ এবং আরও এক রকমের হচ্ছে আরএনএ। তাহলে এই যে নিউক্লিক অ্যাসিড প্রকৃতপক্ষে ডিএনএ এবং আরএনএ এবং তাদের মধ্যে কি বেসিক ডিফারেন্স প্রথমে আমরা দেখে নেব, এবং তারপরেই যে অংশ আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে যে ডিএনএ এবং আরএনএ তারা কিন্তু নিউক্লিওটাইড দিয়ে গঠিত। তার মানে কি অসংখ্য নিউক্লিওটাইড প্রধানত ফসফোডাইএস্টার বন্ড দিয়ে যুক্ত হয় এবং ফসফোডাইএস্টার বন্ড দিয়ে যুক্ত হয়ে তারা পলিনিউক্লিওটাইড চেইন তৈরি করে। তাহলে ডিএনএতে আমরা দুটো পলিনিউক্লিওটাইড চেইন দেখতে পাবো এবং আরএনএতে আমরা একটাই পলিনিউক্লিওটাইড চেইন দেখতে পাবো। তো এই নিউক্লিওটাইড প্রকৃতপক্ষে কি এবং এই নিউক্লিওটাইড কি দিয়ে তৈরি হয়, তো সেই অংশটা আমরা আলোচনা করব। এবং এর সঙ্গে সঙ্গে দেখো ফসফোডাইএস্টার বন্ড, অর্থাৎ দুটো নিউক্লিওটাইড পরস্পরের সঙ্গে যে বন্ড দিয়ে যুক্ত হয় তো তাকেই বলা হয় ফসফোডাইএস্টার বন্ড। তো কিভাবে এই ফসফোডাইএস্টার বন্ড তৈরি হয় তো এই সম্পর্কে আলোচনা করব, এবং সবশেষে আমরা আলোচনা করব ওয়াটসন এবং ক্রিকের ডিএনএ ডাবল হেলিক্স মডেল। এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে প্রখ্যাত সায়েন্টিস্ট ওয়াটসন এবং ক্রিক তারা ডিএনএ ডাবল হেলিক্স মডেল তারা এক্সপ্লেন করছেন। তো সেই ওয়াটসন এবং ক্রিকের ডিএনএ ডাবল হেলিক্স মডেলে কি কি প্রপার্টিজ আছে এগুলো সম্পর্কে আলোচনা করবে। এবং তোমাদের যে সিলেবাস আছে এনসিইআরটিতে যে সিলেবাস আছে বা এনসিইআরটি তোমরা যদি ফলো করো তাহলে দেখবে যে এই পোর্শনগুলোই প্রধানত মেনশন করা আছে এবং এগুলোই আমরা একটু ডিটেলসে আলোচনা করব। এনসিইআরটিতে কিছু কিছু টার্মিনোলজি আছে, সেই টার্মিনোলজিগুলো বুঝতে গেলে কিন্তু কনসেপশন ক্লিয়ারেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই অংশগুলোই প্রধানত আমরা এই ক্ষেত্রে দেখব। দেখো নিউক্লিক অ্যাসিডকে কিন্তু আমরা ম্যাক্রোমলিকিউলস বলবো। কেন? কারণ নিউক্লিক অ্যাসিডকে আমরা অ্যাসিড ইনসলিবল পুলের মধ্যে আমরা পাই। তাহলে একে আমরা অ্যাসিড ইনসলিবল পুলের মধ্যে পাবো। তো সেলের মধ্যে তোমরা জানো যে তিন রকমের ম্যাক্রোমলিকুল থাকে। প্রথম টাইপের যে ম্যাক্রোমলিকুল তো তাকেই আমরা বলবো পলিস্যাকারাইড, সেকেন্ড টাইপের ম্যাক্রোমলিকুল তো তাকেই আমরা বলবো প্রোটিন, এবং থার্ড টাইপের যে ম্যাক্রোমলিকুল তো সেটাই হলো নিউক্লিক অ্যাসিড। তাহলে কোনো সেলের মধ্যে কিন্তু তিন টাইপস অফ ম্যাক্রোমলিকুল জেনারেলি থাকে। তো এরা কেন ম্যাক্রোমলিকুল? যেগুলি পলিমার তৈরি করে তো তারাই কিন্তু ম্যাক্রোমলিকুল। লিপিড যেহেতু কোনো রকম পলিমার তৈরি করে না তো সেই জন্য অ্যাকচুয়ালি লিপিড কিন্তু ম্যাক্রোমলিকুল নয়। এবং দেখো এক্ষেত্রে প্রধানত যে নিউক্লিক অ্যাসিড আছে, প্রধানত দুই ধরনের নিউক্লিক অ্যাসিড আমরা সেলের মধ্যে দেখতে পাই। তাহলে নিউক্লিক অ্যাসিড প্রধানত দুই ধরনের হয়, একটি হচ্ছে ডিএনএ এবং তার সঙ্গে সঙ্গে আরএনএ। তো আমরা যদি ডিএনএর যদি আমরা মলিকুলার ওয়েট দেখি, ডিএনএর মলিকুলার ওয়েট কিন্তু অনেক বেশি হয়। তাহলে যে সমস্ত মলিকিউলস যাদের মলিকুলার ওয়েট প্রধানত গ্রেটার দেন 8000 ডাল্টন হয় তো তাদেরকেই আমরা বলবো ম্যাক্রোমলিকুল। তো ডিএনএর এক্ষেত্রে মলিকুলার ওয়েট কত হবে? ডিএনএর মলিকুলার ওয়েট প্রধানত হবে 10⁶ থেকে 10⁹ ডাল্টন। তাহলে যেহেতু ডিএনএর একটা হিউজ মলিকুলার ওয়েট যেহেতু আমরা দেখতে পাই তো সেই কারণের জন্য ডিএনএ কে আমরা ম্যাক্রোমলিকুল বলবো। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ডিএনএ হচ্ছে পলিমার। তো পলিমার কেন? কারণ অসংখ্য নিউক্লিওটাইড প্রধানত ফসফোডাইএস্টার বন্ড দিয়ে যুক্ত হয়ে ডিএনএ তৈরি করে বা নিউক্লিক অ্যাসিড তৈরি করে। এক্ষেত্রে ডিএনএ এবং আরএনএ দুই ধরনের নিউক্লিক অ্যাসিডেই কিন্তু আমরা অসংখ্য নিউক্লিওটাইড দেখতে পাই। সেই জন্য যেহেতু এরা পলিমার তো সেই কারণের জন্যই এদেরকে আমরা ম্যাক্রোমলিকুল বলবো। তাহলে ম্যাক্রোমলিকুলার প্রপার্টি এই কারণের জন্যই কারণ তাদের মলিকুলার ওয়েট অনেক বেশি এবং তারা কিন্তু পলিমার তৈরি করে। অর্থাৎ পলিমার মানে কি? এরা কিন্তু পলিনিউক্লিওটাইড চেন, সো দে আর পলিনিউক্লিওটাইড চেন। আমাদেরকে বুঝতে হবে যে এই নিউক্লিওটাইড বা অসংখ্য নিউক্লিওটাইড কিভাবে পরস্পরের সঙ্গে ফসফোডাইএস্টার বন্ড দিয়ে যুক্ত হয়ে এই পলিনিউক্লিওটাইড চেইন তৈরি করে, রাইট? তো এই কারণের জন্যই প্রধানত আমরা নিউক্লিক অ্যাসিডকে আমরা ম্যাক্রোমলিকুল বলবো। এবং সেলের মধ্যে যেটা প্রথমেই বললাম যে তিন রকমের ম্যাক্রোমলিকুল থাকে, তার মধ্যে নিউক্লিক অ্যাসিড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাক্রোমলিকুল। এবং দেখো এক্ষেত্রে যে ডিএনএ আছে তো ডিএনএ, সুতরাং ডিএনএতে আমরা দেখতে পাচ্ছি যে দুটো স্ট্র্যান্ড আছে। তাহলে এই যে ছবি তোমরা দেখতে পাচ্ছ, সো দিস ডায়াগ্রাম এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিএনএ স্ট্রাকচার, এবং এক্ষেত্রে যে ডায়াগ্রাম দেখতে পাচ্ছ এটা হলো আরএনএ। সুতরাং ডিএনএতে আমরা দেখতে পাচ্ছি যে দুটো চেন আছে। এক্ষেত্রে যদি চেন যদি দেখো তাহলে এটা একটা চেন, সুতরাং এটা একটা চেন, এটা পলিনিউক্লিওটাইড চেন, আবার এদিক দিয়ে একটা পলিনিউক্লিওটাইড চেন আছে। তাহলে দুটো পলিনিউক্লিওটাইড চেন আছে, কিন্তু আরএনএতে আমরা কেবলমাত্র একটি পলিনিউক্লিওটাইড চেন দেখতে পাবো। সুতরাং ডিএনএ কে যদি আমরা দেখি তো ডিএনএতে প্রধানত 2 পলিনিউক্লিওটাইড চেন থাকবে। ডিএনএতে দুটো পলিনিউক্লিওটাইড চেন থাকে এবং আরএনএতে কিন্তু সিঙ্গেল পলিনিউক্লিওটাইড চেন থাকে, রাইট? একটু বেসিক ডিফারেন্স কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আরএনএতে কিন্তু একটাই সিঙ্গেল পলিনিউক্লিওটাইড
চেন আমরা আরএনএ তে দেখতে পাবো। এবং তার সঙ্গে সঙ্গে দেখো ডিএনএ তে প্রধানত যে সুগার থাকে, 5 কার্বন যুক্ত যে সুগার থাকে সেটি হলো ডিঅক্সি রাইবোজ সুগার। তাহলে ডিএনএ তে আমরা দেখতে পাবো ডিঅক্সি রাইবোজ সুগার, ডিঅক্সি রাইবোজ সুগার আমরা দেখতে পাবো, কারণ এই সুগারের প্রধানত 2 প্রাইম কার্বন পজিশনে কোনো অক্সিজেন থাকে না। তাহলে একে আমরা আরো স্পেসিফিক্যালি বলতে পারি এটা হলো 2 প্রাইম ডিঅক্সি রাইবোজ সুগার। যেহেতু রাইবোজ সুগার তার মানে 5টা কার্বন থাকবে, কিন্তু ডিএনএ এর এই 5 কার্বন যুক্ত রাইবোজ সুগারের 2 নাম্বার কার্বন পজিশনে কোনো অক্সিজেন থাকে না। তো সেই জন্যই ডিএনএ এর যে রাইবোজ সুগার তো তাকে বলবো ডিঅক্সি রাইবোজ সুগার, আর আরএনএ তে যে রাইবোজ সুগার সেটা নরমাল রাইবোজ সুগার, তো সেটা হলো নরমাল রাইবোজ সুগার। এবং এই রাইবোজ সুগার কিন্তু 5 কার্বন যুক্ত। তাহলে ডিএনএ তেও কিন্তু 5 কার্বন যুক্ত রাইবোজ সুগার থাকে, আরএনএ তেও 5 কার্বন যুক্ত রাইবোজ সুগার থাকে। ডিএনএ তে 2 প্রাইম ডিঅক্সি রাইবোজ সুগার আর আরএনএ তে অনলি রাইবোজ সুগার, কারণ 2 প্রাইম পজিশনে কিন্তু অ্যাজ ইউজুয়াল অক্সিজেন থাকে। এবং ডিএনএ তে যে নাইট্রোজেন যুক্ত বেস যেটা দেখা যায় অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন, অর্থাৎ 4 রকমের নাইট্রোজেন যুক্ত বেস আমরা ডিএনএ তে দেখতে পাবো। আর আরএনএ তে প্রধানত 4 রকমের নাইট্রোজেন যুক্ত বেস আমরা দেখতে পাই, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল। তাহলে দেখো আরএনএ তে কিন্তু কোনো রকম থাইমিন থাকে না। তাহলে এই যে থাইমিন আমরা দেখতে পাচ্ছি যে ডিএনএ তে থাইমিন আছে, কিন্তু আরএনএ তে কোনো রকম থাইমিন থাকে না, এবং থাইমিনের পরিবর্তে আরএনএ তে কিন্তু ইউরাসিল থাকে। এক্ষেত্রে যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ, বিভিন্ন কালার তোমরা দেখতে পাচ্ছ। তাহলে ডিএনএ তে যে 4টে নাইট্রোজেন যুক্ত বেস আছে এটাকে ধরে নাও অ্যাডেনিন, সুতরাং এই কালার যদি হয় অ্যাডেনিন তাহলে এই দিকে যে কালার আছে এটা হচ্ছে থাইমিন। তাহলে অ্যাডেনিন সবসময় থাইমিনের সঙ্গে যুক্ত হয়, আবার গুয়ানিন সবসময় সাইটোসিনের সঙ্গে যুক্ত হয়। আবার এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, তো এক্ষেত্রে প্রধানত সুগার থাকে এবং তার সঙ্গে সঙ্গে ফসফরিক অ্যাসিড থাকে। তো এগুলোই প্রধানত একটা ডিএনএ তৈরি করে। তাহলে অ্যাডেনিন থাইমিনের সঙ্গে যুক্ত হয় এবং গুয়ানিন সাইটোসিনের সঙ্গে যুক্ত হয়। অ্যাডেনিন থাইমিনের সঙ্গে ডাবল বন্ড করবে এবং গুয়ানিন, তাহলে এই জায়গাতে যদি থাইমিন হয় এটা থাইমিন, অ্যাডেনিন থাইমিনের সঙ্গে ডাবল বন্ড করে এবং গুয়ানিন সাইটোসিনের সঙ্গে প্রধানত ট্রিপল বন্ড করে যুক্ত থাকে। এবং এক্ষেত্রে আমরা এই যে স্ট্রাকচার দেখতে পাচ্ছি, তো এক্ষেত্রে সুগার এবং তার সঙ্গে সঙ্গে ফসফরিক অ্যাসিড থাকে। এবং এই প্রসঙ্গে বলি, এই যে নিউক্লিক অ্যাসিড আছে ডিএনএ এবং আরএনএ এরা কিন্তু জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করে। তাহলে ডিএনএ এবং আরএনএ বোথ অ্যাক্টস অ্যাজ জেনেটিক মেটেরিয়াল। কেন? কারণ এরা বিভিন্ন ইনফরমেশন জেনারেশন থেকে জেনারেশন ট্রান্সমিট করে এবং সেই কারণের জন্যই এরা জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করে। তবে আরএনএ যে সমস্ত অর্গানিজমসের জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করে সেগুলো হলো অনলি ভাইরাস। তো ভাইরাসের ক্ষেত্রে কিছু কিছু ভাইরাস আছে, তো তাদের ক্ষেত্রে আরএনএ প্রধানত জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করে এবং ডিএনএ ম্যাক্সিমাম অর্গানিজমের ক্ষেত্রে। সুতরাং মেনি ভাইরাসের ক্ষেত্রে অসংখ্য ভাইরাস, তার সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়া, দেখো তার সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়া, এবং তার সাথে সাথে দেখো সমস্ত ইউক্যারিওটস মানে সমস্ত প্ল্যান্টস এবং অ্যানিমালসের ক্ষেত্রে এই ডিএনএ কিন্তু জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করে। তাহলে আরএনএ কেবলমাত্র কিছু ভাইরাস যেমন টোবাকো মোজাইক ভাইরাস, তারপরে কোভিড-19 এর যে ভাইরাস ছিল SARS-CoV-2, তো তাদের ক্ষেত্রেও কিন্তু এরা কিন্তু জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করছিল। এবং এই প্রসঙ্গে বলি যে আরএনএ কিন্তু পৃথিবীতে প্রথম কিন্তু আরএনএ এর ইভলিউশন হয়েছিল। সুতরাং আরএনএ ইভলভ ফার্স্ট। আরএনএ প্রথম যে নিউক্লিক অ্যাসিড ইভলিউশনের মধ্য দিয়ে এসেছিল তো সেটাই হচ্ছে আরএনএ। আরএনএ প্রথম ইভলভড হয়েছিল, প্রথম কিন্তু আরএনএ এর উৎপত্তি হয়েছিল, এবং সেই যে সময়কাল যে সময় আরএনএ এর ডেভেলপমেন্ট ঘটে তো তাকেই আমরা বলবো আরএনএ ওয়ার্ল্ড। কিন্তু তবুও ম্যাক্সিমাম অর্গানিজমসের ক্ষেত্রে কেন জেনেটিক মেটেরিয়াল ডিএনএ? কারণ আরএনএ ইজ হাইলি রিঅ্যাক্টিভ। সো আরএনএ ইজ হাইলি রিঅ্যাক্টিভ। আরএনএ সহজেই অন্যান্য মেটেরিয়ালসের সঙ্গে রিঅ্যাকশন করে দিতে পারে, এবং যেহেতু আরএনএ ইজ হাইলি রিঅ্যাক্টিভ এবং সেই জন্য আরএনএ কিন্তু নন স্টেবল হয়। সেই কারণের জন্য আরএনএ প্রধানত নন স্টেবল হয়, এবং যেহেতু আরএনএ নন স্টেবল হয় এবং সেই কারণের জন্যই ডিএনএ কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি স্টেবল এবং আরএনএ কিন্তু তুলনামূলকভাবে নন স্টেবল, এবং সেই জন্যই পরবর্তীকালে যখন জেনেটিক মেটেরিয়ালের যখন ডেভেলপমেন্ট ঘটে তখন ডিএনএ ম্যাক্সিমাম অর্গানিজমসের ক্ষেত্রে জেনেটিক মেটেরিয়াল হয়ে যায়। আরএনএ কিন্তু এক্ষেত্রে জেনেটিক মেটেরিয়াল হিসাবে কাজ করছে না। কেন? কারণ আরএনএ যদিও প্রথম উৎপত্তি হয়েছিল, কিন্তু যেহেতু আরএনএ ইজ হাইলি রিঅ্যাক্টিভ সেই কারণের জন্য আরএনএ নন স্টেবল হয়, এবং সেই কারণের জন্য জেনেটিক মেটেরিয়ালকে যদি আমরা কনসিডার করি তাহলে কেবলমাত্র কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে আরএনএ জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করে। তবে ম্যাক্সিমাম অর্গানিজম, মেনি ভাইরাস, অল ব্যাকটেরিয়া, সমস্ত ইউক্যারিওট, সমস্ত প্ল্যান্টস, অ্যানিমালস সবার ক্ষেত্রে কিন্তু ডিএনএ অ্যাক্টস অ্যাজ জেনেটিক মেটেরিয়াল। তো আমরা বেসিক আইডিয়া পেলাম নিউক্লিক অ্যাসিড সম্পর্কে। এবার আমরা যেটা দেখবো, এই যে নিউক্লিক অ্যাসিড আছে, তো নিউক্লিক অ্যাসিড প্রধানত যে মনোমার দিয়ে তৈরি হয় তো তাকেই আমরা বলবো নিউক্লিওটাইড, এবং অসংখ্য নিউক্লিওটাইড প্রধানত পলিনিউক্লিওটাইড
চেন তৈরি করে। একটু বিষয়টা আগে আঁকার চেষ্টা করি, তবে তোমরা বুঝতে পারবে। ধরে রাখো এক্ষেত্রে একটি নিউক্লিওটাইড আছে, সো দিস ইজ এ নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড আছে, এক্ষেত্রে নিউক্লিওটাইড আছে, এটা নিউক্লিওটাইড আছে, এরকম নিউক্লিওটাইড আছে এগুলো, এবং এগুলো সম্পর্কেই কিন্তু আমরা আইডিয়া নেব। আবার দেখো এখানে নিউক্লিওটাইড আছে, এই জায়গাতে নিউক্লিওটাইড আছে, সো দিস ইজ নিউক্লিওটাইড। এগুলো সব হচ্ছে নিউক্লিওটাইড। যেহেতু অসংখ্য নিউক্লিওটাইড এইভাবে যুক্ত হচ্ছে, আমি ডিএনএর কথা বলছি, দুটো পলিনিউক্লিওটাইড চেন আমরা ডিএনএতে দেখতে পাই, প্রথমেই তোমাদের যেটা বললাম। তাহলে অনেকগুলো নিউক্লিওটাইড এক্ষেত্রে আছে, তাহলে এটা একটা পলিনিউক্লিওটাইড চেন এবং এটা একটা পলিনিউক্লিওটাইড চেন। এবং নিউক্লিওটাইড পরস্পরের সঙ্গে যে বন্ড দিয়ে যুক্ত হয়, তাহলে দেখো এই যে বন্ড আছে, এটা এই নিউক্লিওটাইড যুক্ত হচ্ছে, এই নিউক্লিওটাইড যুক্ত হচ্ছে, এই নিউক্লিওটাইড যুক্ত হচ্ছে, আবার এই নিউক্লিওটাইড যুক্ত হচ্ছে। আবার এক্ষেত্রে দেখো এই নিউক্লিওটাইড যুক্ত হচ্ছে, এই নিউক্লিওটাইড যুক্ত হচ্ছে, এক্ষেত্রে নিউক্লিওটাইড যুক্ত হচ্ছে, আবার এই নিউক্লিওটাইড যুক্ত হচ্ছে। সুতরাং এই যে বন্ড, তো এই বন্ডকে আমরা বলবো ফসফোডাইএস্টার বন্ড। সো দিস আর নোন এজ ফসফোডাইএস্টার বন্ড। তাহলে দুটো নিউক্লিওটাইড পরস্পরের সঙ্গে যে বন্ড দিয়ে যুক্ত হবে, তো তাকেই আমরা বলবো ফসফোডাইএস্টার বন্ড। আর এই পোর্শন যেটা দেখলাম, তো এগুলোই হচ্ছে কিন্তু নিউক্লিওটাইড। সো দিস আর নিউক্লিওটাইড, রাইট। এবং ডিএনএতে যেহেতু দুটো চেন থাকে, দুটো পলিনিউক্লিওটাইড চেন থাকে, এবং প্রত্যেকটা চেন আবার পরস্পরের সঙ্গে অ্যাটাচড হয়ে থাকবে। এক্ষেত্রে ডাবল বন্ড থাকতে পারে এবং তার সঙ্গে সঙ্গে ট্রিপল বন্ড থাকতে পারে। যদি একটি নিউক্লিওটাইডে অ্যাডেনিন থাকে, তাহলে তার কমপ্লিমেন্টারি চেনে এক্ষেত্রে থাইমিন থাকবে। অ্যাডেনিন থাইমিনের সঙ্গে সবসময় ডাবল বন্ড করবে, গুয়ানিন সাইটোসিনের সঙ্গে ট্রিপল বন্ড করবে। আবার এখানে দেখো ডাবল বন্ড আছে, এখানে দেখো ট্রিপল বন্ড আছে। এটা যে কোনো অ্যারেঞ্জমেন্ট হতে পারে, আমি একটা রাফলি অ্যারেঞ্জমেন্ট এক্ষেত্রে লিখছি। সুতরাং এই যে বন্ড আছে, তো এই বন্ডকেই আমরা বলবো হাইড্রোজেন বন্ড, রাইট। তাহলে দুটো চেন পরস্পরের সঙ্গে যুক্ত হবে হাইড্রোজেন বন্ড দিয়ে। এবং আরো একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে এই যে দুটো পলিনিউক্লিওটাইড চেন আছে, এদের ওরিয়েন্টেশন কিন্তু ডিফারেন্ট। অর্থাৎ একটা চেনে যদি 5 প্রাইম ফসফেট 3 প্রাইম OH হয়, তাহলে অন্য চেন হবে 3 প্রাইম OH 5 প্রাইম ফসফেট। অর্থাৎ এরা কিন্তু অ্যান্টি প্যারালাল হয়। তো এই যে পোর্শন আমি তোমাদেরকে বললাম, এই অংশটাই কিন্তু মেইনলি আমাদেরকে বুঝতে হবে। তোমাদের সিলেবাসে যে নিউক্লিওটাইড আছে, নিউক্লিক অ্যাসিড আছে, প্রধানত এই অংশটাই কিন্তু তোমাদেরকে ভালো করে আইডিয়া রাখতে হবে। তাহলে এই যে নিউক্লিওটাইড আমরা দেখছি, দেখো নিউক্লিওটাইড প্রধানত কি দিয়ে তৈরি হয়। নিউক্লিওটাইডে প্রধানত 3টে কম্পোনেন্ট থাকে, যেরকম ভাবে এনসিইআরটি-তে মেনশন করা আছে, আমি সেটা তোমাদেরকে প্রথমে বলবো। সুতরাং দেখো এই যে নিউক্লিওটাইড আছে, তো নিউক্লিওটাইডে প্রধানত আমরা 3টে কম্পোনেন্ট দেখতে পাবো। সো নিউক্লিওটাইডে আমরা 3 কম্পোনেন্ট আমরা কিন্তু নিউক্লিওটাইডে দেখতে পাই। নিউক্লিওটাইডে যে 3টে কম্পোনেন্ট আছে, কি কি কম্পোনেন্ট আমরা দেখতে পাই? নিউক্লিওটাইডে হেটারোসাইক্লিক কম্পাউন্ড দেখতে পাই। সুতরাং নিউক্লিওটাইডে আমরা হেটারোসাইক্লিক কম্পাউন্ড মানে কি, যাদের স্ট্রাকচার ডিফারেন্ট হবে। সুতরাং নিউক্লিওটাইডে আমরা হেটারোসাইক্লিক কম্পাউন্ড আমরা দেখতে পাই। তার মানে কি, হেটারোসাইক্লিক কম্পাউন্ড মানে হচ্ছে নাইট্রোজেনাস বেস আমরা নিউক্লিওটাইডে দেখতে পাই। এবং এই নাইট্রোজেনাস বেস প্রধানত অ্যাডেনিন, গুয়ানিন এবং থাইমিন, সাইটোসিন, ঠিক আছে। সুতরাং নাইট্রোজেনাস বেস কি হবে? অ্যাডেনিন আর গুয়ানিন। তো অ্যাডেনিন এবং গুয়ানিনকে বলা হয় পিউরিন। পিউরিন মানে হচ্ছে ডাবল রিং বেস। এবং থাইমিন, সাইটোসিন অথবা ইউরাসিল, যদি আরএনএ হয় তাহলে এক্ষেত্রে আমরা ইউরাসিল পাবো। থাইমিন, সাইটোসিন এবং ইউরাসিল, ঠিক আছে। তো একে আমরা বলবো পাইরিমিডিন। তাহলে এই যে নিউক্লিওটাইড আছে, নিউক্লিওটাইড 3টে কম্পোনেন্ট দিয়ে তৈরি হয়। প্রথম যে কম্পোনেন্ট, তো সেটাই হচ্ছে হেটারোসাইক্লিক কম্পাউন্ড, নাইট্রোজেনাস বেস অ্যাডেনিন, গুয়ানিন অর্থাৎ পিউরিন এবং থাইমিন, সাইটোসিন, ইউরাসিল অর্থাৎ পাইরিমিডিন। সেকেন্ড টাইপের যে কম্পাউন্ড হবে সেটা হচ্ছে 5 কার্বনযুক্ত সুগার। সুতরাং 5 কার্বনযুক্ত রাইবোজ সুগার এক্ষেত্রে আমরা দেখতে পাবো। সো 5 কার্বন রাইবোজ সুগার আমরা নিউক্লিওটাইডের মধ্যে আমরা দেখতে পাবো। এবং যদি ডিএনএ হয় তাহলে সেক্ষেত্রে আমরা ডিঅক্সি রাইবোজ সুগার দেখতে পাবো। তাহলে ডিএনএ তে 2 প্রাইম ডিঅক্সি রাইবোজ সুগার দেখব। এই 2 প্রাইম ডিঅক্সি রাইবোজ সুগারের স্ট্রাকচার আমরা দেখব। তাহলে ডিএনএ তে কি থাকবে? 2 প্রাইম ডিঅক্সি রাইবোজ সুগার আমরা দেখতে পাবো। এবং আরএনএ যদি হয় তাহলে অনলি রাইবোজ সুগার দেখতে পাবো। সুতরাং আরএনএ যদি হয় তাহলে অনলি আমরা রাইবোজ সুগার দেখতে পাবো, ঠিক আছে। এবং আরো একটা কম্পোনেন্ট প্রধানত এক্ষেত্রে আমরা দেখতে পাই, তো তার নাম হচ্ছে ফসফরিক অ্যাসিড, বা একে আমরা ফসফেট বলবো। সুতরাং নিউক্লিওটাইডে আমরা ফসফরিক অ্যাসিড বা ফসফেট আমরা দেখতে পাই। ফসফরিক অ্যাসিডের যদি আমরা স্ট্রাকচার আঁকি তাহলে কি হবে? H3PO4। তাহলে দেখো একটু স্ট্রাকচার আঁকছি। সুতরাং এক্ষেত্রে H3PO4, সো OH এবং তার সঙ্গে সঙ্গে OH এবং তার সাথে সাথে OH। তাহলে কটা H আছে? 1 2 3, তাহলে 3টে H। ফসফেট কটা আছে? একটা। আর অক্সিজেন কটা আছে? 4টে। সো দিস ইজ দ্য ফসফরিক অ্যাসিড, বা একে আমরা বলবো ফসফেট। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি ভাবে নিউক্লিওটাইডের বেসিক স্ট্রাকচার।
কিন্তু যদি আমরা নিউক্লিওটাইডকে যদি আমরা কনসিডার করি বা নিউক্লিওটাইড দেখো, তো এই যে নিউক্লিওটাইড আছে, নিউক্লিওটাইডকে আরও যদি আমরা ইলাবোরেটলি ব্যাখ্যা করি, তাহলে নিউক্লিওটাইড প্রকৃতপক্ষে যে পোর্শন দিয়ে তৈরি হবে তো সেটি হলো নিউক্লিওসাইড। সো নিউক্লিওটাইড ইজ মেড আপ অফ নিউক্লিওসাইড প্লাস ফসফেট, রাইট? সুতরাং নিউক্লিওটাইড প্রধানত নিউক্লিওসাইড এবং তার সঙ্গে সঙ্গে ফসফেট দিয়ে তৈরি হয়। তো এই যে নিউক্লিওসাইড আছে, এই নিউক্লিওসাইডের মধ্যে যদি আমরা ডিএনএ ধরি, আমি ডিএনএ দিয়েই আমি এক্ষেত্রে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো এই নিউক্লিওসাইড প্রধানত কি হবে? নিউক্লিওসাইড প্রধানত 5 কার্বনযুক্ত সুগার দিয়ে তৈরি হবে। সুতরাং 5 কার্বনযুক্ত ডিঅক্সি সুগার আমি ধরে নিচ্ছি। সুতরাং ডিঅক্সি রাইবোজ সুগার নিউক্লিওসাইডে থাকবে, ডিঅক্সি রাইবোজ সুগার। এবং তার সঙ্গে সঙ্গে নিউক্লিওসাইডে আরও একটি পোর্শন থাকবে যেটাকে আমরা বললাম যে হেটারোসাইক্লিক কম্পাউন্ড এক্ষেত্রে থাকবে। তো সেই হেটারোসাইক্লিক কম্পাউন্ড হচ্ছে বিভিন্ন নাইট্রোজেনাস বেস। তাহলে নিউক্লিওসাইড কি কি দিয়ে তৈরি হচ্ছে? 5 কার্বনযুক্ত ডিএনএ এর ক্ষেত্রে 5 কার্বনযুক্ত ডিঅক্সি রাইবোজ সুগার, যদি আরএনএ হতো তাহলে এটা শুধু রাইবোজ সুগার দিয়ে তৈরি হতো এবং তার সঙ্গে সঙ্গে নাইট্রোজেনাস বেস। এবং এর সাথে সাথে এই নিউক্লিওসাইডের সঙ্গে যখন ফসফেট গ্রুপ যখন যুক্ত হয় তো তখন সেটা যেটা তৈরি করে তো সেটাই হচ্ছে নিউক্লিওটাইড। এবং এই যে নাইট্রোজেনাস যে বেস আছে, এই নাইট্রোজেনাস বেস কিন্তু 2 ধরনের হতে পারে। তাহলে এই নাইট্রোজেনাস বেস দেখো, এই নাইট্রোজেনাস বেস কিন্তু 2 ধরনের হয়। এক রকমের নাইট্রোজেনাস বেস যেটা তো সেটাই হচ্ছে পিউরিন, এবং আরও এক রকমের নাইট্রোজেনাস বেস যেটা আছে তো তাকেই আমরা বলবো পাইরিমিডিন। তাহলে আমরা 2 ধরনের নাইট্রোজেনাস বেস দেখতে পাবো, পিউরিন এবং তার সঙ্গে সঙ্গে পাইরিমিডিন। 2 ধরনের নাইট্রোজেনাস বেস আমরা পেলাম, একটা হচ্ছে পিউরিন এবং আরও একটা হলো পাইরিমিডিন। পিউরিন মানে হচ্ছে ডাবল রিং বেস, এটুকু মাথায় রাখবে। পিউরিন এর এরকম 2টো রিং আমরা দেখতে পাই, তাহলে পিউরিন হচ্ছে ডাবল রিং বেস আর পাইরিমিডিন হলো সিঙ্গেল রিং বেস। এবং এক্ষেত্রে এই যে পিউরিন আছে, তো পিউরিনে প্রধানত অ্যাডেনিন এবং গুয়ানিন প্রধানত থাকে। আরএনএ এবং ডিএনএ উভয় ক্ষেত্রেই কিন্তু পিউরিন হিসাবে অ্যাডেনিন গুয়ানিন থাকবে। আর ডিএনএতে পাইরিমিডিন হিসাবে যেটা থাকবে সেটা হচ্ছে থাইমিন এবং সাইটোসিন। আর আরএনএতে পাইরিমিডিন হিসাবে যেটা থাকবে, আরএনএতে পাইরিমিডিন হিসাবে যেটা থাকবে তো সেটা হচ্ছে সাইটোসিন অ্যান্ড ইউরাসিল। তাহলে এক্ষেত্রে এই যে ইউরাসিল আছে, ডিএনএতে প্রধানত পাইরিমিডিন থাইমিন সাইটোসিন থাকে, কিন্তু আরএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল আমরা দেখতে পাই। এবং তার সঙ্গে সঙ্গে নিউক্লিওটাইডে আমরা ফসফেট গ্রুপও কিন্তু আমরা দেখতে পাই। তো এরপরে আমরা যে অংশ পড়ব, দেখো এই নিউক্লিক অ্যাসিড কন্টেনিং দ্য ডিঅক্সি রাইবোজ সুগার সেটাই হচ্ছে ডিএনএ। তাহলে যে নিউক্লিক অ্যাসিডে ডিঅক্সি রাইবোজ সুগার থাকবে তো সেটাই হবে ডিএনএ, এবং যে নিউক্লিক অ্যাসিডে প্রধানত শুধুমাত্র রাইবোজ সুগার থাকবে তো সেটাই হচ্ছে আরএনএ। তাহলে এই যে নিউক্লিওসাইড আমরা যে দেখলাম, এবার আমরা একটু এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। নিউক্লিওসাইড এবং তার সঙ্গে সঙ্গে এই রাইবোজ সুগারের একটু স্ট্রাকচার আমরা দেখে নেব, রাইট? তাহলে জাস্ট আমি একটু চেঞ্জ করি কালার, ওকে? তাহলে দেখো, যদি আমরা রাইবোজ সুগারের যদি আমরা স্ট্রাকচার আঁকি, প্রথমে আগে তোমাদেরকে এক্ষেত্রে ছবিতে দেখিয়ে দিই। দেখো রাইবোজ সুগার, তো রাইবোজ সুগারের যদি আমরা স্ট্রাকচার আঁকি তাহলে এটাই হচ্ছে রাইবোজ সুগার। তো ডিএনএ তে আমরা কি দেখতে পাচ্ছি? ডিঅক্সি রাইবোজ সুগার। এক্ষেত্রে দেখো রাইবোজ সুগারের আমি স্ট্রাকচার আঁকার চেষ্টা করছি, তারপর ছবির সাহায্যে তোমাদেরকে বলার চেষ্টা করব। তো যখন রাইবোজ সুগারে তাহলে কটা কার্বন থাকবে? 5টা কার্বন থাকবে, 1 2 3 4 এবং এই জায়গাতে 5, রাইট? এবং এই জায়গাতে দেখো এই যে রাইবোজ সুগার আছে এটা হলো 1 নম্বর কার্বন পজিশন, এবং 1 নম্বর কার্বন পজিশনে এরকম ভাবে থাকবে OH, এবং তার সঙ্গে সঙ্গে এটা 2 নম্বর কার্বন পজিশন, এবং 2 নম্বর কার্বন পজিশনে এক্ষেত্রে H এবং OH থাকবে। আবার দেখো রাইবোজ সুগারের এক্ষেত্রে 3 নম্বর কার্বন পজিশন, এক্ষেত্রে HOH থাকবে, এবং এটা হচ্ছে 4 নম্বর কার্বন পজিশন। 4 নম্বর কার্বন পজিশনে নিচের দিকে H থাকবে, এবং 5 নম্বর কার্বন পজিশনে এটা কিন্তু CH2OH থাকবে। তাহলে আমরা যদি এই নাম্বারিং করি, সুতরাং এটা হচ্ছে 1 নম্বর কার্বন পজিশন, এটা 2 নম্বর কার্বন পজিশন, এটা 3 নম্বর কার্বন পজিশন, এটা 4 নম্বর কার্বন পজিশন, এবং এটা হচ্ছে 5 নম্বর কার্বন পজিশন। তো এই জায়গাতে দেখো যদি ডিএনএ হয়, তাহলে ডিএনএ যদি হয় তাহলে ডিএনএ এর 2 প্রাইম কার্বন স্থানে কোনো রকম অক্সিজেন থাকে না, তো তখনই একে আমরা বলবো ডিঅক্সি রাইবোজ সুগার। আর যদি আরএনএ হয় তাহলে 2 প্রাইম কার্বন পজিশনে কিন্তু অক্সিজেন থাকে, তো একেই আমরা কিন্তু বলবো রাইবোজ সুগার। তো এরপরে আমরা যেটা দেখব তো সেটা হচ্ছে নিউক্লিওসাইড। প্রথমে আমরা নিউক্লিওসাইড সম্পর্কে আইডিয়া নেব। সো ফার্স্ট উই উইল স্টাডি অ্যাবাউট নিউক্লিওসাইড। দেখো নিউক্লিওসাইড বিষয়টা কি? নিউক্লিওসাইড মানে হচ্ছে রাইবোজ সুগার, বা আমি ধরে নিচ্ছি ডিঅক্সি রাইবোজ সুগার প্লাস নাইট্রোজেনাস বেস। কিন্তু ঘটনা হচ্ছে এই ডিঅক্সি রাইবোজ সুগারের সঙ্গে নাইট্রোজেনাস বেস লেগে থাকবে, এবং নাইট্রোজেনাস বেস কিন্তু 1 নাম্বার কার্বন পজিশনে লেগে থাকে, রাইট? তাহলে নাইট্রোজেনাস বেস ধরে রাখো এই ক্ষেত্রে অ্যাডেনিন যুক্ত হতে পারে,
অ্যাডেনিন হতে পারে, গুয়ানিন হতে পারে, থাইমিন হতে পারে, সাইটোসিন হতে পারে। আবার যদি আরএনএ হয় সেক্ষেত্রে ইউরাসিল থাকতে পারে। তাহলে 1 নম্বর কার্বন পজিশনে প্রধানত এই নাইট্রোজেনাস বেস যুক্ত হয় এবং নাইট্রোজেনাস বেস যুক্ত এই যে রাইবোজ সুগার বা ডিঅক্সি রাইবোজ সুগার, তো তাকেই আমরা বলবো নিউক্লিওসাইড। এখন এই নিউক্লিওসাইডের কিন্তু ডিফারেন্ট রকম টাইপের হতে পারে, অনেক রকমের প্রধানত নিউক্লিওসাইড আমরা দেখতে পাই। দেখো, যখন রাইবোজ সুগারের সঙ্গে অর্থাৎ যখন হেটেরোসাইক্লিক রিং বা নাইট্রোজেনাস বেস যখন সুগার রাইবোজ সুগার বা ডিঅক্সি রাইবোজ সুগারের সঙ্গে যখন অ্যাটাচড হয়ে যায়, তো তখনই তাকে আমরা বলবো নিউক্লিওসাইড। এবং নিউক্লিওসাইডে দেখো যখন অ্যাডেনিন যুক্ত থাকে তখন এই নিউক্লিওসাইডকে আমরা বলবো অ্যাডেনোসিন। তাহলে 1 নম্বর কার্বন পজিশনে রাইবোজ সুগারের যদি অ্যাডেনিন যুক্ত থাকে তখন তাকে আমরা বলবো অ্যাডেনোসিন। যদি গুয়ানিন যুক্ত থাকে তখন সেই নিউক্লিওসাইডকে আমরা বলবো গুয়ানোসিন। যদি থাইমিন যদি যুক্ত থাকে তখন তাকে আমরা বলবো থাইমিডাইন। সুতরাং তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো থাইমিডাইন। যদি ইউরাসিন যদি যুক্ত থাকে তো তখন তাকে আমরা বলবো ইউরিডাইন। আবার যদি সাইটোসিন যদি যুক্ত থাকে তো তখন তাকে আমরা বলবো সাইটিডাইন। তাহলে নিউক্লিওসাইড কিন্তু এত রকমের হতে পারে, অ্যাডিনোসিন, গুয়ানোসিন, থাইমিডাইন, ইউরিডাইন এবং সাইটিডাইন। সো দে আর নিউক্লিওসাইড। তো এরপর আমরা যেটা দেখব তো সেটা হচ্ছে নিউক্লিওটাইড। দেখো, তাহলে নিউক্লিওসাইড আমরা দেখলাম, তো এবার আমরা যেটা দেখব তো সেটা হচ্ছে নিউক্লিওটাইড। তো নিউক্লিওটাইড তাহলে কি হবে? নিউক্লিওটাইড মানে এক্ষেত্রে যে ডিঅক্সি রাইবোজ সুগার বা 5 কার্বন যুক্ত আমরা যে সুগার দেখলাম, এই সুগারের প্রধানত 5 নম্বর কার্বন পজিশনে, এটুকু মাথায় রাখবে যে ফসফেট গ্রুপ এক্ষেত্রে এস্টারিফাইড হবে এবং 5 নম্বর কার্বন পজিশনে প্রধানত ফসফেট গ্রুপ প্রধানত যুক্ত হয়। তার মানে যে সুগার দেখলাম আমি, এক্ষেত্রে সুগার আমি আঁকার চেষ্টা করছি। তাহলে এক্ষেত্রে আমরা সুগার দেখলাম, সুতরাং 5 কার্বন যুক্ত এক্ষেত্রে সুগার। দেখো এই যে সুগার আছে, তো এই সুগারে অটোমেটিক্যালি আমি ধরে নিচ্ছি এক্ষেত্রে অ্যাডেনিন গ্রুপ অলরেডি যুক্ত হয়ে আছে, তাহলে নিউক্লিওসাইড। এবং নিউক্লিওসাইডের সঙ্গে এই 5 নাম্বার কার্বন পজিশনে এক্ষেত্রে এই যে কার্বন আছে, এই কার্বনের সঙ্গে যখন ফসফেট গ্রুপ যখন লেগে থাকবে তো তখনই তাকে আমরা বলবো নিউক্লিওটাইড। তাহলে 1 নম্বর কার্বন পজিশনে আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেনাস বেস লেগে আছে বা যুক্ত হয় এবং তার সঙ্গে সঙ্গে 5 নম্বর কার্বন পজিশনে আমরা দেখছি যে ফসফেট গ্রুপ যুক্ত হয়। তো এই যে স্ট্রাকচার, তো একেই আমরা বলবো নিউক্লিওটাইড। So phosphate group is also esterified to the sugar to form the nucleotide, অর্থাৎ ফসফেট গ্রুপ এস্টারিফাইড হয়ে যায়, কারণ CH2OH এ প্রধানত OH গ্রুপ থাকে আর ফসফরিক অ্যাসিডের সঙ্গে অ্যালকোহলের রিঅ্যাকশনে প্রধানত এস্টার বন্ড তৈরি হয়। তাহলে এই জায়গাতে প্রধানত 5 কার্বন স্থানে ফসফেট গ্রুপ যুক্ত হয়। অর্থাৎ নিউক্লিওটাইড মানে 1 নম্বর কার্বন পজিশনে যখন নাইট্রোজেনাস বেস যুক্ত হয়, যে কোনো একটা নাইট্রোজেনাস বেস, এবং 5 নম্বর কার্বন স্থানে যখন এইভাবে ফসফেট গ্রুপ যুক্ত হয় এবং তার সঙ্গে সঙ্গে এইভাবে এটা ধরে নাও এটা OH গ্রুপ, যেমন 3' OH যেমন আছে সেরকম থাকবে। তাহলে এই যে স্ট্রাকচার, তো এটাই হলো নিউক্লিওটাইড। তো নিউক্লিওটাইডের সঙ্গে যখন অ্যাডেনিন যুক্ত থাকে, তখন তাকে আমরা কি বলবো? নিউক্লিওটাইডের সঙ্গে যখন অ্যাডেনিন যুক্ত থাকবে তখন তাকে আমরা বলবো অ্যাডেনাইলিক অ্যাসিড। তাহলে দেখো, যেহেতু ফসফরিক অ্যাসিড যেহেতু নিউক্লিওসাইডের সঙ্গে যুক্ত হয়, তার মানে অ্যাসিড যেহেতু যুক্ত হয়, তাহলে নিউক্লিওসাইডের ডিফারেন্ট রকমের হতে পারে। যদি কোনো নিউক্লিওটাইডে যদি অ্যাডেনিন যুক্ত থাকে তো তখন তাকে আমরা বলবো অ্যাডেনাইলিক অ্যাসিড। যদি গুয়ানিন যুক্ত থাকে তো তখন তাকে আমরা বলবো গুয়ানাইলিক অ্যাসিড। সুতরাং গুয়ানিন যদি যুক্ত থাকে তো তখন তাকে আমরা বলবো গুয়ানাইলিক অ্যাসিড। থাইমিন যদি যুক্ত থাকে তো তখন তাকে আমরা বলবো থাইমিডাইলিক অ্যাসিড। তাহলে দেখো, থাইমিন যুক্ত আছে তো তখন তাকে আমরা বলবো থাইমিডাইলিক অ্যাসিড, রাইট। আবার যদি ইউরাসিল যদি যুক্ত থাকে তখন তাকে আমরা বলবো ইউরিডাইলিক অ্যাসিড। তাহলে ইউরাসিল যদি যুক্ত থাকে তো তখন তাকে আমরা বলবো ইউরিডাইলিক অ্যাসিড। এবং তার সঙ্গে সঙ্গে যদি সাইটোসিন যদি যুক্ত থাকে তো তখন তাকে আমরা বলবো সাইটিডাইলিক অ্যাসিড, রাইট। মোট 5 রকমের নিউক্লিওটাইড আমরা দেখতে পাই। তো যখন নিউক্লিওটাইডে আমরা অ্যাডেনিন পাবো নাইট্রোজেনাস বেস হিসেবে তখন তাকে আমরা বলবো অ্যাডেনাইলিক অ্যাসিড। যখন গুয়ানিন পাবো তখন তাকে আমরা বলবো গুয়ানাইলিক অ্যাসিড। যখন থাইমিন পাবো তখন তাকে বলা হয় থাইমিডাইলিক অ্যাসিড। এবং যখন ইউরাসিল পাবো তখন তাকে আমরা বলবো ইউরিডাইলিক অ্যাসিড। এবং যখন সাইটোসিন পাবো তো তখন তার নাম হচ্ছে সাইটিডাইলিক অ্যাসিড। তোমাকে প্রশ্ন দিতে পারে যে সাইটিডাইলিক অ্যাসিডের মধ্যে আমরা কোন কোন স্ট্রাকচার পাই? তাহলে সাইটিডাইলিক অ্যাসিডের মধ্যে আমরা এক্ষেত্রে রাইবোজ সুগারকে পাবো এবং তার সঙ্গে সঙ্গে সাইটোসিনকে পাবো এবং তার সাথে সাথে ফসফেট গ্রুপকে পাবো। এবং এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে এই যে স্ট্রাকচার যেটা তৈরি হচ্ছে, অর্থাৎ এই যে নিউক্লিওটাইড তৈরি হচ্ছে, তো ফসফোডাইএস্টার বন্ড কিভাবে তৈরি হয় একটু তোমাদেরকে দেখার চেষ্টা করছি।
তো ফসফোডাইএস্টার বন্ড অর্থাৎ এই যে 5 নম্বর কার্বন পজিশনে কিভাবে ফসফরিক অ্যাসিড কিভাবে যুক্ত হয় একটু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। সাপোজ এক্ষেত্রে দেখো এই জায়গাতে দেখো, তাহলে আমরা কি দেখছি, ডিঅক্সিরাইবোজ সুগার, বা এটা ধরে রাখো এটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। তাহলে এই জায়গাতে আমরা পাবো, ধরে রাখো এক্ষেত্রে অ্যাডেনিন যুক্ত হয়ে আছে, সুতরাং 1 নম্বর কার্বন পজিশনে অ্যাডেনিন থাকবে, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, আর এদিকে 5 নম্বর কার্বন পজিশনে আমরা OH এবং CH2 অর্থাৎ CH2OH কে আমরা পাচ্ছি। এবং এই জায়গাতে যদি আমরা ফসফরিক অ্যাসিডকে ধরি, দেখো ফসফরিক অ্যাসিড, তাহলে ফসফরিক অ্যাসিডের মধ্যে কি থাকবে, তাহলে এই যে OH আছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে OH আছে এবং এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে OH আছে, রাইট। তো এক্ষেত্রে দেখো এই যে OH আছে এবং এই অংশ যখন জল হিসেবে যখন তারা রিয়াকশন করে বেরিয়ে যাচ্ছে এবং তার ফলে যে বন্ড তৈরি হচ্ছে, তাহলে এক্ষেত্রে কি বেরিয়ে যাচ্ছে, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াটার বেরিয়ে যাচ্ছে এবং তার ফলে যেটা তৈরি হচ্ছে তো তাকেই আমরা বলবো এস্টার বন্ড। সুতরাং এস্টার বন্ডের মধ্যে আমরা কি পাবো একটু দেখে নাও। তাহলে এস্টার বন্ড, তাহলে দেখো 5 নম্বর কার্বন পজিশনে আমরা এক্ষেত্রে ফসফরিক অ্যাসিডকে যেমন পাচ্ছি, সুতরাং OH আছে এবং তার সঙ্গে সঙ্গে এটা আছে, রাইট। এবং এই জায়গাতে তাহলে মানে এক্ষেত্রে এস্টার বন্ড তৈরি হচ্ছে, দেখো এই জায়গাতে তাহলে আমরা এটা 5 নম্বর কার্বন পজিশনের সুগার, এবং এক্ষেত্রে তাহলে দেখো আমি জাস্ট সিম্পলি আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে এই বন্ড তৈরি হয়। এই জায়গাতে অ্যাডেনিন লেগে আছে, রাইট, আবার এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে OH। সুতরাং এই যে বন্ড, তো একেই আমরা বলবো এস্টার বন্ড। সুতরাং এই যে বন্ড এটা তৈরি হচ্ছে, সো দিস ইজ কল্ড এস্টার বন্ড, রাইট। তো এরকম ভাবেই প্রধানত একটা নিউক্লিওটাইড তৈরি হয়। তো এরপরে আমরা যেটা দেখব যে দ্য বন্ড বিটুইন দ্য ফসফেট অ্যান্ড দ্য OH গ্রুপ অফ দ্য সুগার, তাহলে এই যে ফসফেট এবং OH গ্রুপের মধ্যে এই যে বন্ড তৈরি হচ্ছে তো তাকেই আমরা বলবো এস্টার বন্ড। অ্যাজ দেয়ার ইজ ওয়ান সাচ এস্টার বন্ড অন আইদার সাইড, সো ইট ইজ কল্ড এজ ফসফোডাইএস্টার বন্ড। তো কিভাবে এরকম টাইপের বন্ড কিন্তু দুই দিকেই পাওয়া যায় এবং সেই কারণের জন্য তাকে আমরা বলবো ফসফোডাইএস্টার বন্ড। বিষয়টা কিরকম হয় একটু বলার চেষ্টা করি। দেখো এই যে ফসফোডাইএস্টার বন্ড, আমরা যদি একটা ডিএনএ কে যদি আমরা আঁকি, ডিএনএর যদি আমরা স্ট্রাকচারকে যদি আমরা দেখি, তাহলে একটা নিউক্লিওটাইড প্রথমে আমি আঁকবো। সুতরাং এক্ষেত্রে নিউক্লিওটাইড একটু এটা বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে, জাস্ট একটু আমি আঁকছি। সুতরাং এই জায়গাতে দেখো নিউক্লিওটাইড, রাইট। তো এই জায়গাতে আমরা দেখব যে নাইট্রোজেনাস বেস, তাহলে প্রথমে তুমি নাইট্রোজেনাস বেস এঁকে নাও। সুতরাং এটা হচ্ছে নাইট্রোজেনাস বেস, সো দিস ইজ নাইট্রোজেনাস বেস। আবার এই জায়গাতে নাইট্রোজেনাস বেস আঁকো, সুতরাং এক্ষেত্রে আমরা দেখতে পাবো এটা একটা পলিনিউক্লিওটাইড চেন। আবার এই জায়গাতে আরও একটা প্রধানত পলিনিউক্লিওটাইড চেন আছে, বা এটা একটা পলিনিউক্লিওটাইড চেনের সুগার, এবং এক্ষেত্রে ধরে রাখো তুমি অ্যাডেনিন আছে, এক্ষেত্রে ধরে রাখো তুমি থাইমিন আছে, আবার এক্ষেত্রে ধরে রাখো তুমি সাইটোসিন আছে, এরকম ধরে নাও। তো এই যে 5 কার্বন যুক্ত আমি যেটা আঁকতে চলেছি সেটা হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড, প্রধানত কাকে বলে সেটা বোঝাতে চলেছি। তাহলে 5 নম্বর স্থানে প্রধানত ফসফেট গ্রুপ লেগে থাকবে 5 নম্বর কার্বন স্থানে, তাহলে এটা একটা এস্টার বন্ড। আবার এই জায়গাতে কিন্তু একটা ফসফরিক অ্যাসিড, এই প্রথম এই যে নিউক্লিওটাইড আছে, এই নিউক্লিওটাইডের 3' OH এন্ডের সঙ্গে প্রধানত সে একটা এস্টার বন্ড তৈরি করবে। আবার এই পরবর্তী নিউক্লিওটাইডের 5' OH গ্রুপের সঙ্গে আরো একটা এস্টার বন্ড তৈরি করবে। তাহলে দেখো দুটো নিউক্লিওটাইড পরস্পরের সঙ্গে দুটো এস্টার বন্ডে যুক্ত হচ্ছে, তার মানে একেই আমরা বলবো ফসফোডাইএস্টার বন্ড। সত্যি এটা একটা এস্টার বন্ড আর এটা একটা এস্টার বন্ড, তো একেই আমরা বলবো ফসফোডাইএস্টার বন্ড। আবার দেখো এই জায়গাতে তাহলে কি হচ্ছে, একটা এস্টার বন্ড। আবার দেখো এখানে আরো একটা এস্টার বন্ড, তাহলে দুটো নিউক্লিওটাইড পরস্পরের সঙ্গে যে বন্ড দিয়ে লেগে থাকছে তো তাকেই আমরা বলবো ফসফোডাইএস্টার বন্ড। আর এই অংশটা ধরে রাখো, এই অংশটা প্রধানত OH, আমি একটু কালার চেঞ্জ করছি, তাহলে এটা ফ্রি আছে, অর্থাৎ এই সুগারে প্রধানত এই অংশটা ফ্রি আছে, রাইট। তাহলে এই যে চেইন আছে এটা প্রধানত আমরা বলতে পারি এটা হচ্ছে 5' ফসফেট এবং 3' OH। দেখো যদি এইভাবে আমরা যদি লিখি তাহলে কি হবে, এটা 5' ফসফেট এবং তার সঙ্গে সঙ্গে 3' OH, তাহলে একটা চেনের ওরিয়েন্টেশন আমরা দেখলাম। এবং তোমাদের বলেছিলাম যে দুটো নাইট্রোজেনাস বেস পরস্পরের সঙ্গে হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে, তাহলে দেখো এই জায়গাতে হাইড্রোজেন বন্ড তাহলে কি হবে, থাইমিনের সঙ্গে যুক্ত হবে, অ্যাডেনিন থাইমিনের সঙ্গে সবসময় ডাবল বন্ড করবে, আবার থাইমিন অ্যাডেনিনের সঙ্গে এক্ষেত্রে ডাবল বন্ড করবে, আবার গুয়ানিন সাইটোসিনের সঙ্গে ডাবল বন্ড করবে। কিন্তু এই যে নাইট্রোজেনাস বেস, এই নাইট্রোজেনাস বেস কত নম্বর কার্বন পজিশনে যুক্ত হবে, অবভিয়াসলি নাইট্রোজেনাস বেস 1 নম্বর কার্বন পজিশনে যুক্ত হবে সুগারের। তাহলে এই সুগারকে কিন্তু আমাদেরকে উল্টো করে আঁকতে হবে। তাহলে এই জায়গাতে দেখো আমি আগে এটাকে এইভাবে আঁকার চেষ্টা করছি, তোমরা সহজেই আঁকতে পারবে। তাহলে দেখো এরকম ভাবে মানে তোমরা সহজেই বুঝতে পারবে, রাইট। তাহলে এটা হচ্ছে একটা
রাইবোজ সুগার বা ডিঅক্সি রাইবোজ সুগার। এক্ষেত্রে দেখো ডিঅক্সি রাইবোজ সুগার, তাহলে এই জায়গাতেও আমরা দেখতে পাচ্ছি যে ডিঅক্সি রাইবোজ সুগার। আবার এই জায়গাতে দেখো 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম 4 প্রাইম 5 প্রাইম, ঠিক আছে। তাহলে দেখো 1 প্রাইম, এটা 1 প্রাইম, এটা 2 প্রাইম, এটা 3 প্রাইম, তাহলে এই সুগারের 3 প্রাইম এন্ডটা পর্যন্ত ফ্রি আছে, অর্থাৎ ওইচ আছে, তাহলে এটা হচ্ছে 3 প্রাইম। এবং দেখো এই জায়গাতে তাহলে দেখো এই যে 4 প্রাইম আবার 5 প্রাইম, তাহলে 5 প্রাইমের সঙ্গে কি লেগে থাকবে, অবশ্যই ফসফেট গ্রুপ। আবার এই জায়গাতে দেখো 3 প্রাইম ওইচ গ্রুপের সঙ্গে ফসফরিক অ্যাসিডের ওইচ গ্রুপ রিঅ্যাকশন করবে, তাহলে দুটো নিউক্লিওটাইড কি হচ্ছে, ফসফোডাইএস্টার বন্ড দিয়ে যুক্ত হচ্ছে। আবার দেখো এই জায়গাতে কি দেখতে পাচ্ছ, একটা ফসফরিক অ্যাসিড ফসফেট গ্রুপ। আবার দেখো এটা 3 নম্বর পজিশন, তাহলে এখানে কি হচ্ছে, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ফসফোডাইএস্টার বন্ড দিয়ে যুক্ত হয়ে আছে। আবার এর যে 5 নম্বর পজিশন, এই 5 নম্বর পজিশনে আবার একটা ফসফেট গ্রুপ, ঠিক আছে। তাহলে এটা একটা পলিনিউক্লিওটাইড চেন, এটা একটা পলিনিউক্লিওটাইড চেন, দুটো পলিনিউক্লিওটাইড চেন পরস্পরের সঙ্গে হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে। এবং এই চেনের তাহলে অরিয়েন্টেশন কেমন হবে, দেখো এই চেনের অরিয়েন্টেশন আমি যদি ফসফেটকে ধরি তাহলে এটা হবে 5 প্রাইম ফসফেট এবং 3 প্রাইম ওইচ, রাইট। এবং সেই জন্যই ডিএনএ তে যে দুটো চেন থাকে তারা কিন্তু অ্যান্টি প্যারালাল হয়। তাহলে প্রথমে তোমাদের যে স্ট্রাকচার দিয়ে আমি শুরু করেছিলাম, দেখো তাহলে অবভিয়াসলি ডিএনএর যে দুটো চেন, এই প্রত্যেকটা চেন কিন্তু পলিনিউক্লিওটাইড চেন, অর্থাৎ অসংখ্য নিউক্লিওটাইড থাকবে। এবং প্রতিটা নিউক্লিওটাইড পরস্পরের সঙ্গে কোন বন্ড দিয়ে যুক্ত হবে, প্রতিটা নিউক্লিওটাইড পরস্পরের সঙ্গে ফসফোডাইএস্টার বন্ড দিয়ে যুক্ত হবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো দুটো পলিনিউক্লিওটাইড চেন পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে কি বন্ড দিয়ে, সেটা হাইড্রোজেন বন্ড দিয়ে, এটা নিশ্চয়ই বুঝতে পারলে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো দুটো চেনের অরিয়েন্টেশন ডিফারেন্ট হচ্ছে, একটা 5 প্রাইম ফসফেট 3 প্রাইম ওইচ এবং অন্য চেনটা 5 এদিক থেকে 3 প্রাইম ওইচ এবং 5 প্রাইম ফসফেট। তাহলে ডিএনএ তে বর্তমান যে দুটো চেন আছে এরা কিন্তু পরস্পরের সঙ্গে অ্যান্টি প্যারালাল হয়। এবং এর সঙ্গে সঙ্গে তোমাদের প্রধানত এনসিইআরটিতে দুটো নাইট্রোজেনাস বেসের স্ট্রাকচার একটু তোমাদেরকে জানতে হবে। তো দুটো নাইট্রোজেনাস বেসের স্ট্রাকচার এক্ষেত্রে দেওয়া আছে। তো প্রথমেই আমরা যে নাইট্রোজেনাস বেসের আমরা স্ট্রাকচার দেখব, তো সেটি হচ্ছে অ্যাডেনিন। একটু অ্যাডেনিনের স্ট্রাকচার দেখো তাহলে এক্ষেত্রে, এবং আমি এক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। সুতরাং অ্যাডেনিন মানে হচ্ছে একটা পিউরিন, এবং পিউরিনের মধ্যে অবভিয়াসলি আমরা জানি যে পিউরিনের মধ্যে পিউরিন কিন্তু একটা ডাবল রিং বেস। তাহলে দেখো এক্ষেত্রে এটা হচ্ছে পিউরিনের স্ট্রাকচার, রাইট, অর্থাৎ অ্যাডেনিনের স্ট্রাকচার। একটু অ্যাডেনিনের স্ট্রাকচারটা একটু বলার চেষ্টা করি। দেখো অ্যাডেনিনে এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে একটা রিং আছে, এই যে রিংটা আছে, সো দিস ইজ দ্য ফার্স্ট রিং, অর্থাৎ দুটো রিং আমরা দেখতে পাচ্ছি। প্রথম যে রিংটা থাকবে তো তাকেই আমরা বলবো পাইরিমিডিন রিং। তো প্রথম যে রিং আছে, অর্থাৎ এই যে রিং আছে, তো একেই আমরা বলবো পাইরিমিডিন রিং। যেহেতু তোমাদের এনসিইআরটিতে অ্যাডেনিনের স্ট্রাকচার আছে, তো সেই কারণের জন্য অ্যাডেনিনের স্ট্রাকচার একটু ডিটেলসে পড়তে হবে। তো এক্ষেত্রে এই যে প্রথম যে রিং আছে, তো একেই আমরা বলবো পাইরিমিডিন রিং। এবং পাইরিমিডিন রিংয়ে তাহলে কি থাকবে, দেখো এই জায়গাতে একটা নাইট্রোজেন থাকবে এবং তার সঙ্গে সঙ্গে এই জায়গাতে একটা নাইট্রোজেন থাকবে। তাহলে পাইরিমিডিন রিং কি দিয়ে তৈরি হবে, পাইরিমিডিন রিং দুটো নাইট্রোজেন দিয়ে তৈরি হবে। এবং কতগুলো কার্বন থাকবে, 1 2 3 এবং 4। তাহলে দুটো কার্বন, দুটো নাইট্রোজেন প্লাস 4টে কার্বন। সুতরাং দেখো অ্যাডেনিনের যদি আমরা স্ট্রাকচার দেখি, অ্যাডেনিন যেহেতু একটা ডাবল রিং বেস, প্রথম যে রিং তো তাকেই আমরা বলবো পাইরিমিডিন রিং। এবং পাইরিমিডিন রিং এ দুটো নাইট্রোজেন থাকবে এবং 4টে কার্বন থাকবে। ভালো করে মাথায় রাখবে, দুটো নাইট্রোজেন এবং 4টে কার্বন থাকবে। এবং এক্ষেত্রে প্রধানত ফাংশনাল গ্রুপ অ্যামোনিয়া থাকে। এই অ্যামোনিয়া কিন্তু রিং এর মধ্যে ইনক্লুডেড নয়, এক্ষেত্রে ফাংশনাল গ্রুপ, এক্ষেত্রে অ্যামোনিয়া থাকে। এবং তার সঙ্গে সঙ্গে এই জায়গাতে একটা ডাবল বন্ড আমরা দেখতে পাবো, এবং এখানে একটা ডাবল বন্ড আমরা দেখতে পাবো, এবং এই জায়গাতে একটা ডাবল বন্ড দেখতে পাবো। এবং সেকেন্ড যে রিং আছে, তো এই যে সেকেন্ড যে রিং দেখতে পাচ্ছ, এই সেকেন্ড রিংকে বলা হয় ইমিডাজল রিং। সেকেন্ড যে রিং আছে, তো এই সেকেন্ড রিংকে আমরা বলবো ইমিডাজল রিং। এবং এই ইমিডাজল রিং এ তাহলে আমরা দেখতে পাবো দুটো নাইট্রোজেন, এইরকম জায়গাতে একটা নাইট্রোজেন থাকবে এবং এই জায়গাতে একটা নাইট্রোজেন থাকবে। তাহলে ইমিডাজল রিং এ আমরা দুটো নাইট্রোজেন পাবো প্লাস 3টে কার্বন পাবো। তাহলে দেখো একটা দুটো নাইট্রোজেন এবং 1 2 3 মানে 3টে কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, তাহলে দুটো নাইট্রোজেন এবং 3টে কার্বন পাবো। এবং এই জায়গাতে প্রথমত ডাবল বন্ড থাকবে। তো এটা যে নাইট্রোজেনাস বেসের স্ট্রাকচার, তো সেটাই হলো অ্যাডেনিন। যেহেতু এনসিইআরটিতে এই অ্যাডেনিন যেহেতু তোমাদের মেনশন করা আছে, তাহলে অ্যাডেনিনের স্ট্রাকচার একটু ডিটেলসে তোমাদেরকে দেখতে হবে। এর সঙ্গে সঙ্গে দেখো এনসিইআরটিতে আরো একটা স্ট্রাকচার আছে, তো সেটা হলো ইউরাসিল। তো ইউরাসিল প্রধানত সিঙ্গেল রিং বেস। তাহলে এক্ষেত্রে স্ট্রাকচার অত্যন্ত সিম্পল। দেখো এক্ষেত্রে তাহলে এটা হচ্ছে সিঙ্গেল রিং বেস। তো সিঙ্গেল রিং বেস, এই জায়গাতে আমরা অক্সিজেনকে আমরা দেখতে পাবো এবং তার সঙ্গে সঙ্গে এখানে এরকম একটা ডাবল বন্ড থাকবে এবং এই জায়গাতে NH কে পাবো,
ঠিক আছে, তাহলে এখানে আমরা NH কে পাবো, আবার এই জায়গাতে আমরা NH পাবো, এবং তার সঙ্গে সঙ্গে এখানে আরো একটা ডাবল বন্ড আমরা দেখতে পাবো। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ ইউরাসিল। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে ইউরাসিল স্ট্রাকচার, এবং আমরা জানি যে ইউরাসিল প্রধানত এক রকমের পাইরিমিডিন, এটা একটা সিঙ্গেল রিং বেস। তাহলে এই সিঙ্গেল রিংকে আমরা বলবো পিউরিন। তাহলে এই পিউরিনের মধ্যে প্রধানত কি থাকবে, পিউরিনের মধ্যে কটা নাইট্রোজেন পাবে তুমি, পিউরিনের মধ্যে দুটো নাইট্রোজেন পাবে, তাহলে এক্ষেত্রে 1 2 নাইট্রোজেন, এবং কতগুলো কার্বন পাবে, এক্ষেত্রে 4টে কার্বন পাবে, একটা দুটো তিনটে এবং আচ্ছা 1 2 3 এবং 4, তাহলে মোট আমরা 4টে কার্বন পাবো। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ পিউরিন, রাইট। তো এই অংশগুলো কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে, অ্যাডেনিন এবং ইউরাসিলের স্ট্রাকচার। তাহলে দেখো এক্ষেত্রে যে ডিএনএ আছে, তো ডিএনএ এর মধ্যে দেখো ডাবল স্ট্যান্ডার্ড সুগার ফসফেট ডিঅক্সিরাইবোজ, তাহলে এই জায়গাতে এই যে অংশটা আছে এটা প্রধানত দুটো পলিনিউক্লিয়েটেড চেন, এবং পলিনিউক্লিয়েটেড চেন পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে হাইড্রোজেন বন্ড দিয়ে, এবং এই যে সুগারকে দেখতে পাচ্ছ, তো এটাই হচ্ছে প্রধানত এই যে সুগার যেটা আছে, তো এই সুগার প্রধানত ডিঅক্সিরাইবোজ সুগার, কারণ এই জায়গাতে কোনো রকম অক্সিজেন নেই 2 প্রাইম স্থানে, তাহলে এটা ডিঅক্সিরাইবোজ সুগার। আবার এটা হচ্ছে আরএনএ, তো আরএনএ তে আমরা দেখতে পাচ্ছি যে OH গ্রুপ আছে 2 প্রাইম কার্বন স্থানে, তার মানে এটা শুধুমাত্র রাইবোজ সুগার। এবং দেখো এই যে স্ট্রাকচার আছে, দেখো নাইট্রোজেনাস বেস, তাহলে ডিএনএ তে আমরা থাইমিনকে পাবো, এটা হচ্ছে থাইমিনের স্ট্রাকচার, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাডেনিনকে পাবো, অ্যাডেনিনের স্ট্রাকচার অলরেডি আমি বলেছি তোমাদের, তো এটা হচ্ছে অ্যাডেনিনের স্ট্রাকচার। অ্যাডেনিন এবং গুয়ানিন দেখো এরা কিন্তু ডাবল রিং বেস, তাহলে অ্যাডেনিন এবং গুয়ানিন পিউরিন, তার মানে এরা ডাবল রিং বেস। এক্ষেত্রে তোমরা মাথায় রাখবে অ্যাডেনিনের স্ট্রাকচার। এবং দেখো থাইমিন, সাইটোসিন আর ইউরাসিল এরা কিন্তু পাইরিমিডিন মানে সিঙ্গেল রিং বেস। এক্ষেত্রে থাইমিন পাইরিমিডিন হিসাবে ডিএনএ তে আমরা থাইমিনকে পাবো এবং সাইটোসিনকে পাবো, কিন্তু আরএনএ তে আমরা ইউরাসিলকে পাবো, এবং ইউরাসিলের স্ট্রাকচার একটু মাথায় রাখবে। তাহলে দুটো স্ট্রাকচার তোমাদেরকে মাথায় রাখতে হচ্ছে, একটা অ্যাডেনিনের স্ট্রাকচার এবং আর একটা হলো ইউরাসিলের স্ট্রাকচার। এবং বাকিগুলো আমার দেখানোর উদ্দেশ্যই হচ্ছে এটা যে ডাবল রিং বেস তাহলে অ্যাডেনিন এবং গুয়ানিন, এবং সিঙ্গেল রিং বেস অর্থাৎ পাইরিমিডিন হচ্ছে থাইমিন, সাইটোসিন এবং ইউরাসিল, রাইট। তো ডিএনএ তাহলে একটা ডাবল স্ট্যান্ডার্ড স্ট্রাকচার, ডাবল হেলিক্যাল স্ট্রাকচার, এবং আরএনএ কিন্তু সিঙ্গেল স্ট্যান্ডার্ড স্ট্রাকচার। এরপরে আমরা দেখব যে ওয়াটসন এবং ক্রিকের ডিএনএ ডাবল হেলিক্যাল মডেল। দেখো ডিএনএ বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড কিন্তু এক রকমের ম্যাক্রোমলিকুল, এবং ম্যাক্সিমাম অর্গানিজমসের ক্ষেত্রে, ম্যাক্সিমাম ভাইরাস এবং সমস্ত ব্যাকটেরিয়া এবং সমস্ত ইউক্যারিওটস বা সমস্ত প্ল্যান্টস এবং অ্যানিমালসের ক্ষেত্রে এই ডিএনএ কিন্তু জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে, এবং সেই কারণের জন্য ডিএনএ স্ট্রাকচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং প্রথম ডিএনএ স্ট্রাকচার কেমন হতে পারে সেই সম্পর্কে ধারণা দিয়েছিলেন যে সায়েন্টিস্ট, তো তারা হলেন ওয়াটসন এবং ক্রিক। এবং এক্ষেত্রে এই যে ওয়াটসন এবং ক্রিকের যে ডিএনএ মডেল, এই ডিএনএ মডেলকে আমরা বলবো ডিএনএ ডাবল হেলিক্যাল মডেল। তো কেন একে ডাবল হেলিক্যাল মডেল বলা হয়? দেখো এক্ষেত্রে ডাবল হেলিক্যাল মডেল এই কারণের জন্যই বলবো যে দুটো পলিনিউক্লিওটাইড চেন, অর্থাৎ এটা একটা পলিনিউক্লিওটাইড চেন এবং এটা একটা পলিনিউক্লিওটাইড চেন, এই দুটো পলিনিউক্লিওটাইড চেন অনেকটা এক্ষেত্রে সেকেন্ডারি স্ট্রাকচার তৈরি করে। দেখো তাহলে ডিএনএ প্রধানত নিউক্লিক অ্যাসিড এক্সিবিট এ ওয়াইড ভ্যারাইটি অফ দ্য সেকেন্ডারি স্ট্রাকচার, এবং একরকমের সেকেন্ডারি স্ট্রাকচার যেটা ডিএনএ তৈরি করে, তো সেটাই হচ্ছে ওয়াটসন এবং ক্রিকের ফেমাস ডিএনএ ডাবল হেলিক্যাল মডেল। তাহলে ওয়াটসন এবং ক্রিক যে ডিএনএ ডাবল হেলিক্স যে মডেল দিয়েছিলেন সেটাই হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার। দেখো প্রাইমারি স্ট্রাকচার মানে কি? প্রাইমারি স্ট্রাকচার মানে অসংখ্য নিউক্লিওটাইড যখন এইভাবে যখন যুক্ত হয়ে আছে, সুতরাং দুটো নিউক্লিওটাইড এইভাবে আছে এবং তারা হাইড্রোজেন বন্ডের সাথে তারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে আছে, তাহলে এটাই হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার, 1 ডিগ্রি স্ট্রাকচার। কিন্তু এই প্রাইমারি স্ট্রাকচার এমন ভাবে অ্যারেঞ্জ হয়ে থাকে, এবং তার ফলে ওয়াটসন এবং ক্রিক তাদের ফোল্ডিং, এই প্রাইমারি স্ট্রাকচারের ফোল্ডিং কিভাবে হয়, তো সেটা ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন, এবং একেই আমরা বলবো সেকেন্ডারি স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে ওয়াটসন এবং ক্রিকের যে ডিএনএ মডেল, এটা মাথায় রাখবে যে এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের সেকেন্ডারি স্ট্রাকচার। সুতরাং সেকেন্ডারি স্ট্রাকচার অফ ডিএনএ, এটা কিন্তু ডিএনএ সেকেন্ডারি স্ট্রাকচার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে সঙ্গে ডিএনএ এই টার্ম প্রথম কে দিয়েছিলেন? ডিএনএ টার্ম ইউজড বাই, তো ডিএনএ টার্ম ইউজড বাই জ্যাকারিস। ডিএনএ শব্দটা প্রথম যে সায়েন্টিস্ট ইউজ করেছিলেন, তো তিনি হলেন বিজ্ঞানী জ্যাকারিস। জ্যাকারিস প্রথম ডিএনএ শব্দটা ইউজ করেন, এবং এই ফেমাস ডাবল হেলিক্যাল মডেল ওয়াটসন এবং ক্রিক দিয়েছিলেন। এক্ষেত্রে দেখো ওয়াটসন এবং ক্রিক এটাকে ব্যাখ্যা করছেন বিজ্ঞানী জেডি ওয়াটসন এবং ক্রিক। তো তারা এই ডিএনএ ডাবল হেলিক্যাল মডেল এইভাবে তারা ব্যাখ্যা করার চেষ্টা করছেন, এবং 1952 সালে তারা প্রপোজড দিস মডেল, এই মডেল প্রপোজ করেছিলেন কত সালে? 1952 সালে, এবং এই কারণের জন্য 1962 সালে তাদেরকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। সো দে ওয়ার অ্যাওয়ার্ডেড 1962 এজ নোবেল প্রাইজ ফর ডিসকভারি অফ ডিএনএ ডাবল হেলিক্স মডেল।
1962 সালে তাদেরকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। দেখো কোনো ম্যাক্রোমলিকুলার স্ট্রাকচার কেমন হতে পারে সেটাকে মডেলের সাহায্যে তারা ব্যাখ্যা করেছিলেন এবং সেই কারণের জন্যই একে আমরা বলবো ডিএনএ ডাবল হেলিক্যাল মডেল। এবং ওয়াটসন এবং ক্রিকের সঙ্গে আরো একজন সায়েন্টিস্টের নাম কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তো তিনি হলেন রোজালিন ফ্র্যাঙ্কলিন। তো রোজালিন ফ্র্যাঙ্কলিন এটা চেষ্টা করেছিলেন যে এক্স রে ক্রিস্টালোগ্রাফিতে প্রধানত ডিএনএ স্ট্রাকচার কেমন হয়, ডিএনএ এর ফিজিক্যাল স্ট্রাকচার তিনি আবিষ্কার করার চেষ্টা করেছিলেন, বা ফিজিক্যাল স্ট্রাকচার কেমন হতে পারে, ডিএনএ এর ভৌত গঠন কেমন হতে পারে, তো সেটা ব্যাখ্যা করেছিলেন বিজ্ঞানী রোজালিন ফ্র্যাঙ্কলিন। কিন্তু ঘটনা হচ্ছে যে এই সময় রোজালিন ফ্র্যাঙ্কলিনের মৃত্যু হয় এবং সেই জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়নি। তো রোজালিন ফ্র্যাঙ্কলিন ডিএনএ ফিজিক্যাল স্ট্রাকচার তিনি ব্যাখ্যা করেছিলেন বাই এক্স রে ক্রিস্টালোগ্রাফি। তাহলে এক্স রে ক্রিস্টালোগ্রাফি পদ্ধতিতে তিনি কিন্তু এক্ষেত্রে ডিএনএ স্ট্রাকচার ফিজিক্যাল স্ট্রাকচার ব্যাখ্যা করার চেষ্টা করেন। এবং আরো একজন সায়েন্টিস্টের নাম এক্ষেত্রে উল্লেখযোগ্য, তিনি প্রধানত বেস পেয়ারিং রুল দিয়েছিলেন এবং তিনি হলেন বিজ্ঞানী চ্যারগ্যাফ। তো চ্যারগ্যাফসের রুলসে কি বলা হচ্ছে, চ্যারগ্যাফসের রুলসে প্রথম যেটা আছে যে চ্যারগ্যাফসের রুলসে ফার্স্ট যেটা আছে যে নাম্বার কোনো ডিএনএতে কোনো একটা পার্টিকুলার ডিএনএতে পিউরিন সবসময় পাইরিমিডিনের সঙ্গে সমান হবে, ঠিক আছে। তাহলে কোনো একটা ডিএনএতে যতগুলো পিউরিন থাকবে ততগুলো পাইরিমিডিন থাকবে, মানে অ্যাডেনিন প্লাস গুয়ানিন যতগুলো থাকবে থাইমিন প্লাস সাইটোসিন ততগুলো থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো এক্ষেত্রে আরো একটা রুলস যেটা আছে, অ্যাডেনিন সবসময় থাইমিনের সঙ্গে সমান হবে এবং গুয়ানিন সবসময় সাইটোসিনের সঙ্গে সমান হবে। তাহলে এটাই হচ্ছে বিজ্ঞানের চ্যারগ্যাফসের রুলস। নাম্বার অফ পিউরিন উইল বি অলওয়েজ ইকুয়াল টু নাম্বার অফ পাইরিমিডিন। দ্যাট মিনস অ্যাডেনিন প্লাস গুয়ানিন কোন একটা পার্টিকুলার ডিএনএতে অ্যাডেনিন এবং গুয়ানিনের যে সংখ্যা থাকবে থাইমিন এবং সাইটোসিনের সংখ্যা কিন্তু একই হবে, এবং অ্যাডেনিন যতগুলো থাকবে থাইমিন ততগুলো থাকবে, গুয়ানিন যতগুলো থাকবে সাইটোসিন ততগুলো থাকবে। এবং এরকম সিচুয়েশনে ধরে যাক তোমাকে একটা কোয়েশ্চেন্স দিয়ে দিলে এরকম কোন একটা ডিএনএতে ধরে যাক 15% অ্যাডেনিন আছে, তাহলে ওই ডিএনএতে কত পার্সেন্ট গুয়ানিন থাইমিন এবং সাইটোসিন থাকবে এটা একটুখানি তোমরা ক্যালকুলেশন করে বের করার চেষ্টা করবে চ্যারগ্যাফসের রুলস থেকে, রাইট। তো ডিএনএ স্ট্রাকচার বা এক্ষেত্রে ওয়াটসন এবং ক্রিকের ডিএনএ মডেল বুঝতে গেলে কিন্তু এই কনসেপ্টটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং ওয়াটসন এবং ক্রিক যে ডিএনএ মডেল দিয়েছিলেন যেটা প্রথমেই তোমাদেরকে বললাম, তো এটা হচ্ছে এক রকমের সেকেন্ডারি মডেল বা এক্ষেত্রে কিন্তু সেকেন্ডারি স্ট্রাকচার। এবং এই সেকেন্ডারি স্ট্রাকচারে এটা বলা হচ্ছে যে ডিএনএ প্রধানত ডাবল হেলিক্যাল ফর্মে থাকে। সো ডিএনএ এক্সিস্ট অ্যাজ এ ডাবল হেলিক্যাল ফর্ম। তাহলে দেখো দুটো স্ট্র্যান্ড আছে, এই দুটো স্ট্র্যান্ড প্রধানত ডাবল হেলিক্যাল ফর্মে থাকে। তাহলে প্রথম যে পয়েন্ট ডিএনএ ডাবল হেলিক্সের আমি ছবির সাহায্যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাহলে ডিএনএ এক্সিস্ট অ্যাজ ডাবল হেলিক্যাল ফর্ম। সঙ্গে দেখো দুটো স্ট্র্যান্ড অফ দ্য পলিনিউক্লিয়েটেড চেন প্রধানত অ্যান্টি প্যারালাল হবে। অবভিয়াসলি দুটো পলিনিউক্লিয়েটেড চেন কি হবে, অ্যান্টি প্যারালাল হবে, যেটা তোমাদেরকে বলছিলাম যে এক্ষেত্রে একটি স্ট্র্যান্ড যদি ডিরেকশন যদি 5 প্রাইম থেকে 3 প্রাইম হয়, দেখো একটি স্ট্র্যান্ডের ডিরেকশন এক্ষেত্রে হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম, তাহলে অন্য স্ট্র্যান্ডের ডিরেকশন কিন্তু অপোজিট হবে, এদিক থেকে 5 প্রাইম থেকে 3 প্রাইম, এবং সেই কারণের জন্যই এরা কিন্তু অ্যান্টি প্যারালাল এদের ডিরেকশন হয়। যদি ডিরেকশন অফ দ্য ফসফোডাইএস্টার বন্ড একটা স্ট্র্যান্ডের ফসফোডাইএস্টার বন্ডের যদি ডিরেকশন 5 প্রাইম ফসফেট এবং 3 প্রাইম ওইচ যদি হয়, 5 প্রাইম ফসফেট এবং 3 প্রাইম ওইচ হয়, তাহলে অন্য স্ট্র্যান্ডের অ্যানাদার স্ট্র্যান্ড, তাহলে অ্যানাদার স্ট্র্যান্ড কেমন হবে, তাহলে অন্য স্ট্র্যান্ডের ডিরেকশন তাহলে কেমন হবে, দেখো তাহলে অ্যানাদার স্ট্র্যান্ডের ডিরেকশন, সো অ্যানাদার স্ট্র্যান্ডের ডিরেকশন কিন্তু এক্ষেত্রে 3 প্রাইম ওইচ এবং 5 প্রাইম ফসফেট হবে। তাহলে এই জন্য ডিএনএ এর দুটো স্ট্র্যান্ড কিন্তু আমরা বলবো যে অ্যান্টি প্যারালাল। এবং ব্যাকবোন, ডিএনএ এর যে ব্যাকবোন মানে কি, এটাকে অনেকটা সিঁড়ির মতো দেখতে লাগছে, দেখো এটাকে অনেকটা সিঁড়ির মতো দেখতে লাগছে, এবং সিঁড়ির যেমন রেলিং হয়, এটা একটা রেলিং এবং এটা একটা রেলিং, তো এই যে অংশটা তো এটাই হচ্ছে ব্যাকবোন। তাহলে এই ব্যাকবোন প্রধানত কি দিয়ে তৈরি হবে, সুগার ফসফেট সুগার দিয়ে তৈরি হবে। তাহলে ডিএনএ এর যে ব্যাকবোন আছে, এক্ষেত্রে আবার লেখার চেষ্টা করি, তাহলে ব্যাকবোন অফ ডিএনএ, তাহলে এটা যদি সিঁড়ির মতো গঠন হয়, তারা বলছেন যে এটা অনেকটা সিঁড়ির মতো গঠন, তাহলে ব্যাকবোন অফ ডিএনএ তার মানে কি এর যে রেলিং আছে, তাহলে কোন সিঁড়ির যে রেলিং যেরকম হয়, তাহলে আমরা জানি না যে সিঁড়ির দুটো রেলিং আছে, তাহলে এই দুটো রেলিং প্রধানত কি দিয়ে তৈরি হবে, এই রেলিং তৈরি হবে প্রধানত সুগার ফসফেট এবং সুগার দিয়ে তৈরি হবে। দেখো অ্যাডেনিন সবসময় থাইমিনের সঙ্গে এক্ষেত্রে ডাবল বন্ড করবে এবং গুয়ানিন সবসময় সাইটোসিনের সঙ্গে ট্রিপল বন্ড করবে। কিরকম বিষয়টা হয়, দেখো এই যে স্ট্র্যান্ড আছে, এই স্ট্র্যান্ডের ধরো এটা অ্যাডেনিন, তাহলে অ্যাডেনিন থাইমিনের সঙ্গে বন্ড করবে এবং তার সঙ্গে সঙ্গে দেখো গুয়ানিন সাইটোসিনের সঙ্গে বন্ড তৈরি করবে এবং গুয়ানিন সাইটোসিনের সঙ্গে ট্রিপল বন্ড করবে এবং অ্যাডেনিন থাইমিনের সঙ্গে ডাবল বন্ড করবে। অর্থাৎ একটা স্ট্র্যান্ডের অ্যাডেনিন অন্য স্ট্র্যান্ডের থাইমিনের সঙ্গে বন্ড করবে, আবার একটি স্ট্র্যান্ডের
থাইমিন অন্য স্ট্র্যান্ডের অ্যাডেনিনের সঙ্গে বন্ড করবে, আবার একটি স্ট্র্যান্ডের গুয়ানিন অন্য স্ট্র্যান্ডের সাইটোসিনের সঙ্গে বন্ড করবে। তো এরকম ভাবে ATGC এরকম টাইপের বন্ড তৈরি হবে। তাহলে এটা হচ্ছে আরো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং তার সঙ্গে সঙ্গে দেখো প্রত্যেকটা স্ট্র্যান্ড অ্যাপিয়ার্স লাইক এ হেলিকেস স্টেয়ারকেস। তাহলে ইচ স্ট্র্যান্ড, প্রতিটা স্ট্র্যান্ড অনেকটা হেলিকেস, অর্থাৎ এই যে স্ট্র্যান্ড আছে এটা অনেকটা সিঁড়ির ধাপের মতো দেখতে লাগে। এবং এক্ষেত্রে এই যে প্রত্যেকটা স্টেপ প্রধানত হাইড্রোজেন বন্ড হিসাবে প্রধানত রিপ্রেজেন্ট করে। ইচ স্ট্র্যান্ড অ্যাপিয়ার্স লাইক এ হেলিকাল স্টেয়ারকেস। তাহলে প্রত্যেকটা স্ট্র্যান্ড অনেকটা সিঁড়ির এরকম রেলিংয়ের মতো প্রত্যেকটা স্ট্র্যান্ডকে দেখতে লাগে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো প্রত্যেকটা স্টেপ রিপ্রেজেন্ট বাই এ পেয়ার অফ বেসেস। তাহলে এই জায়গাতে এই যে ধাপ আছে, মানে সিঁড়িতে যেরকম ভাবে ধাপ থাকে, মানে এরকম ধরো সিঁড়ি, এরকম ধরো সিঁড়ি আছে, সিঁড়ির এই প্রত্যেকটা ধাপকে আমরা বলছি যে এরা প্রধানত পেয়ার অফ নাইট্রোজেনাস বেসেস। তাহলে এটা একটা ধাপ, এটা একটা ধাপ, এটা একটা ধাপ, এই প্রত্যেকটা ধাপ প্রধানত স্টেপ তৈরি করছে। তো রেলিং যদি এক্ষেত্রে SPS হয় তাহলে এদের ধাপ কি হবে? স্টেপ অফ স্টেয়ারকেস। স্টেয়ারকেস মানে সিঁড়ি, তাহলে সিঁড়ির প্রত্যেকটা ধাপকে আমরা কি বলবো? স্টেপ অফ স্টেয়ারকেস মানে হচ্ছে নাইট্রোজেনাস বেস পেয়ার। সুতরাং নাইট্রোজেনাস বেস পেয়ার, তাহলে একজোড়া নাইট্রোজেনাস বেস প্রধানত এই সিঁড়ির ধাপ তৈরি করছে। স্টেয়ারকেস মানে হচ্ছে সিঁড়ি, এবং সিঁড়ির রেলিং করছে SPS মানে সুগার ফসফেট সুগার ব্যাকবোন, এবং তার সঙ্গে সঙ্গে সিঁড়ির ধাপ করছে কি? নাইট্রোজেনাস বেস পেয়ার। এরপরে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা নেওয়ার চেষ্টা করব, একটুখানি দেখে নাও। দেখো এই জায়গাতে বলছে যে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু স্টেপ ইজ 0.34 ন্যানোমিটার, অর একে আমরা বলবো 3.4 অ্যাংস্ট্রম। ওকে, সো 3.4 অ্যাংস্ট্রম, অর্থাৎ দুটো স্টেপের মধ্যে যে ডিস্টেন্স তো সেটাই হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। এবং এই স্টেপের যে ঘূর্ণন, অর্থাৎ এই যে ঘুরে যাচ্ছে, এই যে ঘুরে যাচ্ছে, অর্থাৎ এটা এরকম নয়, তাহলে এই যে স্ট্র্যান্ড কি হচ্ছে? এইভাবে রোটেট করছে। তাহলে এই যে ঘূর্ণন, তো কত ডিগ্রি তার রোটেশন হচ্ছে? তাহলে এক্ষেত্রে যে রোটেশন হচ্ছে অর্থাৎ টার্ন যে হচ্ছে সেটা হচ্ছে 36 ডিগ্রি। তাহলে স্টেপের মধ্যে ডিস্টেন্স কত হচ্ছে? ডিস্টেন্স হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম, এবং তাদের মধ্যে যে টার্ন হচ্ছে, তাহলে টার্ন কত হবে? টার্ন হবে বলছে যে 36 ডিগ্রি। আবার বলছে এই জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এই যে দুটো স্টেপ আছে, সিঁড়ির যে দুটো ধাপ আছে, এই দুটো ধাপের মধ্যে দূরত্ব কিন্তু 0.34 ন্যানোমিটার অর 3.4 অ্যাংস্ট্রম। আবার দেখো এই যে রেলিং আছে, এই রেলিং কিন্তু প্যারালাল নয়, একটু ঘুরে যাচ্ছে, তার মানে কি? একটু টার্ন নিচ্ছে, একটু বাঁক নিচ্ছে। এই জায়গাতেও আমরা দেখছি যে বাঁক নিচ্ছে, এবং সেই কারণের জন্য আমরা বিভিন্ন গ্রুপ বা খাঁজ দেখতে পাই। এই যে বাঁক নিচ্ছে, এই যে টার্ন নিচ্ছে, এই টার্নই হচ্ছে 36 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কত ডিগ্রি টার্ন নেবে? 36 ডিগ্রি। একটা কমপ্লিট টার্ন, তাহলে 1 কমপ্লিট টার্ন। সুতরাং দেখো 1 কমপ্লিট টার্ন, একটা কমপ্লিট টার্ন তাহলে কত হবে? 1 কমপ্লিট টার্ন, অর্থাৎ একটা কমপ্লিট টার্ন যেটা হবে তো সেটাই হচ্ছে 360 ডিগ্রি। তার মানে কি? ডিএনএতে এরকম ভাবে এই যে চেইন যেগুলো তৈরি হচ্ছে এগুলো টার্ন নিচ্ছে। তো তুমি যদি এই টার্নকে যদি খোলো, অর্থাৎ একটা কমপ্লিট একটা সার্কেল তৈরি করবে, এরকম একটা সার্কেল তৈরি করছে, এটা একটা সার্কেল তৈরি করছে, তো এই অংশকেই আমরা বলবো কমপ্লিট টার্ন। অর্থাৎ এই যে সার্কেল তৈরি করছে, তো এই সার্কেলের মধ্যে তাহলে কতগুলো বেস পেয়ার আমরা দেখতে পাবো? আমরা বেস পেয়ার দেখতে পাবো 10টা বেস পেয়ার দেখতে পাবো। কারণ এটা যদি একটা কমপ্লিট টার্ন হয়, এবং এই কমপ্লিট টার্ন হচ্ছে 36 ডিগ্রি, এবং দুটো বেস পেয়ারের মধ্যে যে টার্নিং হচ্ছে তো সেটা 36 ডিগ্রি, তাহলে একটা কমপ্লিট টার্ন মানে 360 ডিগ্রি একটা কমপ্লিট টার্ন। তার মানে অবভিয়াসলি একটা কমপ্লিট টার্নে কতগুলো বেস পেয়ার থাকবে? একটা কমপ্লিট টার্নে বেস পেয়ার কিন্তু থাকবে 10টা বেস পেয়ার। তাহলে 10টা বেস পেয়ার মিলে যেটা তৈরি করবে সেটাই হচ্ছে একটা কমপ্লিট টার্ন। এবং সেই জন্য দ্য লেন্থ অফ দ্য কমপ্লিট টার্ন উইল বি 34 অ্যাংস্ট্রম। তাহলে দেখো যেহেতু 10টা বেস পেয়ার করবে, তাহলে লেন্থ অফ কমপ্লিট টার্ন, তাহলে লেন্থ অফ কমপ্লিট টার্ন, একটা কমপ্লিট টার্ন মানে একটা সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য তাহলে কত হবে? লেন্থ অফ কমপ্লিট টার্ন অবভিয়াসলি হবে কত? 3.4 অ্যাংস্ট্রম ইনটু 10 বেস পেয়ার। তাহলে কত হবে? তাহলে এটা হবে 34 অ্যাংস্ট্রম। তাহলে একটা কমপ্লিট টার্নের যে দৈর্ঘ্য হবে তো সেটাই হচ্ছে 34 অ্যাংস্ট্রম। একটু ছবির সাহায্যে বোঝার চেষ্টা করো। তাহলে দুটো বেস পেয়ারের মধ্যে দূরত্ব কত হচ্ছে? 0.3 ন্যানোমিটার বা 3.4 অ্যাংস্ট্রম। এবং একটা কমপ্লিট টার্ন, এবং এক্ষেত্রে যে রোটেট করছে অর্থাৎ টার্নিং নিচ্ছে, দুটো বেস পেয়ারের মধ্যে যে টার্নিং সেটা হচ্ছে 36 ডিগ্রি। তাহলে একটা কমপ্লিট টার্ন মানে কত হবে? একটা কমপ্লিট টার্ন মানে 360 ডিগ্রি, এবং 360 ডিগ্রিতে 10টা বেস পেয়ার থাকবে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 এবং 10।
তাহলে এটা কমপ্লিট একটা টার্ন নিচ্ছে। এই পাকটাকে তুমি যদি খুলে দাও তাহলে একটা সার্কেল নিয়ে নেবে, ঠিক আছে, অর্থাৎ এই যে মাঝখানের পাকটাকে যদি খুলে দাও তাহলে কি হবে, এটা একটা সার্কেল নিয়ে নেবে, মানে 360 ডিগ্রি করবে। তো এই 360 ডিগ্রির মধ্যে কতগুলো বেস পেয়ার থাকবে, 10টা বেস পেয়ার থাকবে। তাহলে এই 10টা বেস পেয়ারের মধ্যে দূরত্ব কত হবে, 3.4 ন্যানোমিটার, বা এক্ষেত্রে এটা হবে 34 অ্যাংস্ট্রম। কেন, কারণ দুটো বেস পেয়ারের মধ্যে দূরত্ব ছিল 3.4 অ্যাংস্ট্রম। তাহলে এই জায়গাতে আমরা যে একটা কমপ্লিট টার্নের যে দৈর্ঘ্য হবে তো সেটা কিন্তু অবভিয়াসলি 34 অ্যাংস্ট্রম হবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো আরো কিছু ইনফরমেশন আছে। ডিএনএ এর যে ডায়ামিটার, তো ডিএনএ এর ডায়ামিটার কত হবে, ডিএনএ এর ডায়ামিটার হবে 20 অ্যাংস্ট্রম। সুতরাং ডায়ামিটার অফ দ্য ডিএনএ, তার মানে দুটো ফসফেটের মধ্যে যে ডিস্টেন্স, তাহলে দেখো এই জায়গাতে ডায়ামিটার কত হবে, ডিএনএ এর ডায়ামিটার কত হবে, ডিএনএ এর ডায়ামিটার হবে 20 অ্যাংস্ট্রম। সঙ্গে সঙ্গে দুটো সুগারের মধ্যে যে ডিস্টেন্স হবে, তাহলে টু সুগারের মধ্যে যে দুটো ডিস্টেন্স হবে, তো দুটো সুগারের মধ্যে যে ডিস্টেন্স হবে তো সেটি হবে কত, 11.1 অ্যাংস্ট্রম। দুটো সুগারের মধ্যে ডিস্টেন্স হবে 11.1 অ্যাংস্ট্রম, এবং সঙ্গে সঙ্গে ডিএনএ যে ডায়ামিটার হবে সেটা হচ্ছে 11.1 অ্যাংস্ট্রম, ঠিক আছে। তাহলে এই জায়গাতে এটা কত হবে, ডিএনএ ডায়ামিটার হবে 20 অ্যাংস্ট্রম, অর্থাৎ দুটো ফসফেটের মধ্যে ডিস্টেন্স। এবং তার সঙ্গে সঙ্গে দেখো দুটো সুগারের মধ্যে ডিস্টেন্স আমরা কত দেখলাম, দুটো সুগারের মধ্যে ডিস্টেন্স আমরা দেখলাম 11.1 অ্যাংস্ট্রম। এবং এই জায়গাতে দেখো দুই ধরনের গ্রুপ তৈরি হয়েছে, একটা মেজর গ্রুপ এবং একটা মাইনর গ্রুপ। তো এই মেজর গ্রুপে দেখো হিস্টোন অকুপাই দ্য মেজর গ্রুপ about 30 ডিগ্রি অ্যাঙ্গেল টু ফর্ম দ্য নিউক্লিয় প্রোটিন। তো এই জায়গাতে প্রধানত হিস্টোন প্রোটিন যুক্ত থাকে। তাহলে মেজর গ্রুপে জেনারেলি হিস্টোন প্রোটিন যুক্ত থাকে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে যুক্ত থাকবে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রধানত হিস্টোন প্রোটিন এক্ষেত্রে যুক্ত থাকবে। এবং এদের মধ্যে যে বন্ড তৈরি হবে সেটা হচ্ছে সল্ট ব্রিজ ফর্ম। তাহলে সল্ট বন্ড এদের মধ্যে তৈরি হবে, রাইট। তাহলে দেখো এই যে মেজর গ্রুপে, তো মেজর গ্রুপে হিস্টোন প্রোটিন যুক্ত থাকবে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যুক্ত হবে, এবং হিস্টোন এবং ডিএনএ পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে স্ট্রাকচার তৈরি করবে তো তাকেই আমরা বলবো নিউক্লিয় প্রোটিন। এবং এই নিউক্লিয় প্রোটিন প্রধানত এক্ষেত্রে সল্ট ব্রিজ তৈরি করে তারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়। তো এই যে ডিএনএর এই যে মডেল, অর্থাৎ ডিএনএর এই যে মডেল বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক দিয়েছিলেন, তো এই মডেলকে আমরা বলবো বিডিএনএ। সো দিস ফর্ম অফ দ্য ডিএনএ অফ দ্য অ্যাবভ স্যালিয়েন্ট ফিচার, তো একেই আমরা বলবো বিডিএনএ। এর সঙ্গে সঙ্গে তার যে ডায়ামিটার, এগুলো সমস্ত কিছু তারা যে বললেন, তো এই যে ফর্ম অফ ডিএনএ তো তাকেই আমরা বলবো বিডিএনএ। এরকম বিভিন্ন রকমের ফর্ম অফ ডিএনএ প্রধানত আমরা দেখতে পাই। সো ডিফারেন্ট ফর্ম অফ ডিএনএ ক্যান বি ফাউন্ড, ডিফারেন্ট ফর্ম অফ ডিএনএ, এরকম বিভিন্ন ফর্ম অফ ডিএনএ আমরা পাবো, এবং তাদের নাম দেওয়া হচ্ছে ইংলিশ অ্যালফাবেট অনুযায়ী। যেমন এক্ষেত্রে বিভিন্ন ফর্ম থাকে, যেমন এ ডিএনএ, বি ডিএনএ, জেড ডিএনএ, এরকম ডজন অফ ডিএনএ কিন্তু আমরা দেখতে পাই। বিভিন্ন রকম সিচুয়েশনে, ফিজিক্যাল কন্ডিশনের উপর ভিত্তি করে ডিফারেন্ট ফর্ম অফ ডিএনএ কে আমরা দেখতে পাই। তাহলে এই জায়গাতে দেখো একটু আমি লেখার চেষ্টা করছি। তো বিডিএনএ যে যে ফিচার্স আমরা যেটা দেখলাম, অর্থাৎ ওয়াটসন এবং ক্রিকের যে ডিএনএ মডেল, এক্ষেত্রে যে ফিচার্সগুলো যেগুলো ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। তাহলে এক্ষেত্রে দেখো হেলিক্স লেন্থ কত হচ্ছে, সুতরাং হেলিক্স লেন্থ তাহলে কত হচ্ছে, হেলিক্স লেন্থ হচ্ছে এক্ষেত্রে 34 অ্যাংস্ট্রম, ঠিক আছে। হেলিক্স লেন্থ যেটা হচ্ছে একটা কমপ্লিট টার্নের দৈর্ঘ্য, সেটা হচ্ছে 34 অ্যাংস্ট্রম। তাহলে একটা হেলিক্স লেন্থের নাম্বার অফ বেস পেয়ার কতগুলো হবে, অবভিয়াসলি নাম্বার অফ বেস পেয়ার হবে 10, 10টা বেস পেয়ার আমরা দেখতে পাবো। এবং তার সঙ্গে সঙ্গে বিডিএনএ স্ট্রাকচারে দেখো ডিস্টেন্স বিটুইন টু পেয়ার, অর্থাৎ দুটো বেসের মধ্যে দূরত্ব কত, ডিস্টেন্স বিটুইন টু পেয়ার, দুটো পেয়ারের মধ্যে দূরত্ব এক্ষেত্রে কত হবে, ডিস্টেন্স বিটুইন টু পেয়ার এক্ষেত্রে হবে 3.4 অ্যাংস্ট্রম। এবং তার সঙ্গে সঙ্গে দেখো বিডিএনএ এর ক্যারেক্টারিস্টিক ফিচার্স, ডায়ামিটার অফ দ্য ডিএনএ কত হবে, ডায়ামিটার অফ দ্য ডিএনএ হবে 20 অ্যাংস্ট্রম, রাইট। তো এগুলোই হচ্ছে এদের ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স। এবং আরো কিছু ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। দেখো এই যে এডিএনএ, সিডিএনএ, আচ্ছা এডিএনএ, বিডিএনএ, সিডিএনএ এবং ডিডিএনএ এরা প্রধানত রাইট হ্যান্ডেড হেলিক্স। তাহলে এদেরকে আমরা কি বলবো, এদেরকে আমরা বলবো রাইট হ্যান্ডেড হেলিক্স, রাইট। তাহলে হেলিক্স প্রধানত দুই ধরনের হয়, এরকম ভাবে যদি ফর্মিং থাকে তো তাকে বলা হয় রাইট হ্যান্ডেড, আর এরকম যদি কয়েলিং থাকে তো তাকে আমরা বলবো লেফট হ্যান্ডেড। তাহলে এটা রাইট হ্যান্ডেড হেলিক্স আর এটা লেফট হ্যান্ডেড হেলিক্স। তাহলে বিডিএনএ কে আমরা বলবো রাইট হ্যান্ডেড হেলিক্স। এবং লেফট হ্যান্ডেড হেলিক্স প্রধানত অ্যান্টি ক্লকওয়াইজ টুইস্টিং হয়। লেফট হ্যান্ডেড হেলিক্স একটু এটা সম্পর্কে আইডিয়া নেবে। তো লেফট হ্যান্ডেড হেলিক্স, আচ্ছা এদের যে টুইস্টিং হবে এটা কিন্তু ক্লকওয়াইজ টুইস্টিং, রাইট হ্যান্ডেড মানে কি
ক্লক ওয়াইজ টুইস্টিং, ডিএনএ দুটো স্ট্র্যান্ড তো টুইস্ট করে থাকে, মানে পেঁচিয়ে থাকে, তাহলে এটা হচ্ছে ক্লক ওয়াইজ টুইস্টিং। আর লেফট হ্যান্ডের যে হেলিক্স হবে সেটা কিন্তু অ্যান্টি ক্লক ওয়াইজ টুইস্টিং হবে। লেফট হ্যান্ডেড হেলিক্সের তাহলে টুইস্টিং হবে অ্যান্টি ক্লক ওয়াইজ। ঠিক আছে, তাহলে এই টাইপের যে ডিএনএ, তো একেই আমরা বলবো জেড ডিএনএ। সুতরাং এই যে ডিএনএ যার মধ্যে লেফট হ্যান্ডেড আমরা যে হেলিক্স যে ডিএনএতে আমরা দেখতে পাই, তো সেই টাইপের ডিএনএ কে বলা হয় জেড ডিএনএ। এবং এক্ষেত্রে ফসফেট সুগার ব্যাকবোন, এক্ষেত্রে দেখো ফসফেট এবং সুগার যে ব্যাকবোন আছে, মানে এদের যে রেলিং আছে, এই রেলিং প্রধানত জিগ জ্যাগ প্যাটার্নে থাকে। এই রেলিং প্রধানত জিগ জ্যাগ প্যাটার্নে আমরা দেখতে পাই। ওকে, সুতরাং এগুলো হলো এক্সট্রা ইনফরমেশন। তাহলে এই হচ্ছে মোটামুটি ভাবে নিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিক অ্যাসিডে আমি যতটুকু পারা যায় তোমাদেরকে সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। এনসিআরটি এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু এক্সট্রা ইনফরমেশন তোমাদেরকে বললাম, কারণ এনসিআরটিতে কেবলমাত্র যে সমস্ত টার্মিনোলজিগুলো আছে সেগুলো বুঝতে গেলে অবশ্যই একটু ডিটেলসে সেই টার্মগুলোকে তোমাদেরকে একটু ইলাবোরেটলি পড়তে হবে, এটুকু মাথায় রাখবে। আবার বলছি, এনসিআরটিতে যে টার্ম আছে সেই টার্মগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া নিতে গেলে ওই টার্ম সম্পর্কে একটু ডিটেলসে একটু ডিপ লেভেলে তোমাদেরকে পড়তে হবে। বিশাল ডিপ লেভেলে নয়, একটু ডিপ লেভেলে তোমাদেরকে পড়তে হবে, এবং তবেই কিন্তু কনসেপশন একদম 100% ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথমেই আমরা যেটা দেখলাম যে নিউক্লিক অ্যাসিড, দেখো দুই ধরনের নিউক্লিক অ্যাসিড হয়, একটা ডিএনএ এবং আরএনএ। এবং ডিএনএ এবং আরএনএ এর পার্থক্য তোমাদেরকে দেখালাম। এবং ডিএনএ এবং আরএনএ প্রধানত জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করে, এটুকু মাথায় রাখবে। এবং নিউক্লিওটাইড এবং তার সঙ্গে সঙ্গে নিউক্লিওটাইড কিভাবে তৈরি হয়, এবং নিউক্লিওটাইড অসংখ্য নিউক্লিওটাইড প্রধানত ফসফোডাইএস্টার বন্ড দিয়ে যুক্ত হয়ে একটা পলিনিউক্লিওটাইড চেইন তৈরি করে। এবং এক্ষেত্রে এই যে নিউক্লিওটাইড আছে, দেখো নিউক্লিওটাইডের তিনটা কম্পোনেন্ট মাথায় রাখবে, হেটারোসাইক্লিক কম্পাউন্ড, 5 কার্বনযুক্ত সুগার এবং ফসফরিক অ্যাসিড। এবং নিউক্লিওটাইড দেখো নিউক্লিওসাইড তাহলে কত রকমের হতে পারে, নিউক্লিওটাইড নিউক্লিওসাইড এবং ফসফেট নিয়ে গঠিত হয়। তো নিউক্লিওসাইড আমরা দেখলাম, এবং নিউক্লিওসাইডের মধ্যে নাইট্রোজেনাস বেস কিভাবে যুক্ত হয়, 1 নম্বর কার্বন পজিশনে যুক্ত হয়। এবং নিউক্লিওটাইডে দেখো ফসফরিক অ্যাসিড কোথায় যুক্ত হয়, জেনারেলি 5 নম্বর কার্বন পজিশনে যুক্ত হয়। কিন্তু যখন একটা পলিনিউক্লিওটাইড চেইন তৈরি করতে যায়, তখন দুটো নিউক্লিওটাইড পরস্পরের সঙ্গে ফসফোডাইএস্টার বন্ড দিয়ে যুক্ত হয়। অর্থাৎ একটা রাইবোজ সুগারের 3 প্রাইম কার্বন পজিশনে ফসফেট গ্রুপ যুক্ত হয়, এবং অন্য পরবর্তী সুগারের 5 প্রাইম কার্বন পজিশনে ফসফেট গ্রুপ যুক্ত হয়ে দুটো বন্ড তৈরি করে। তো একেই আমরা বলবো ফসফোডাইএস্টার বন্ড। এবং তার সঙ্গে সঙ্গে নাইট্রোজেনাস বেসে অ্যাডেনিন এবং ইউরাসিলের স্ট্রাকচার অবশ্যই মাথায় রাখবে। তারপরে আমরা আলোচনা করলাম 1952 সালে যে বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক যে ডিএনএ ডাবল হেলিক্স মডেল যে দিয়েছিলেন, এবং এই ডিএনএ ডাবল হেলিক্স মডেল হচ্ছে বিডিএনএ। তারা যে মডেল দিয়েছিলেন, তো সেই মডেলকে আমরা বলবো বিডিএনএ মডেল। এবং এই বিডিএনএ মডেলে প্রধানত ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আমি বলার চেষ্টা করলাম। এবং এর সঙ্গে সঙ্গে আরো কিছু বিষয় যেমন রোজালিন ফ্র্যাঙ্কলিন এবং চার্গ্যাপসের রুলসটাও কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। আশা করি এই অংশ তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি কার্বোহাইড্রেট, প্রোটিন এবং তার সঙ্গে সঙ্গে নিউক্লিক অ্যাসিড সম্পর্কে আলোচনা করলাম, এবং পরের দিন আমরা আলোচনা করব এনজাইম সম্পর্কে। আজকে তাহলে এই পর্যন্তই। সকালে ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।